সন্ধ্যার আলো তখনও গাঢ় হয়নি। আকাশে নরম কমলা রঙের শেষ রেখাগুলো মিলিয়ে যেতে শুরু করেছে সবে। সেই সময় পিশান আর নিজামুদ্দিন এসে পৌঁছালেন খানবাড়ির সামনে। গেট পেরোনোর আগে নিজামুদ্দিন একবার পিশানের মুখের দিকে তাকালেন। হালকা মুচকি হেসে বললেন, কি পিশান, নার্ভাস? পিশান শ্বাস ফেলে বলল, আপনার কাছে প্রথমবার যেতে যতটা নার্ভাস হয়নি, আজ যে ততটা বেশি লাগছে। নিজামুদ্দিন চোখ টিপে হাসলেন, আরে চলো তো, আপকে পাস ইন্টেলিজেন্ট শ্বশুর হ্যায়, চিন্তা মাত কিজিয়ে। পিশান হেসে ফেলল, আপনি শোধরাবেন না কখনো বাবা? নিজামুদ্দিন গম্ভীর ভাব ধরলেন, কাভি নেহি। এভাবে তারা কথাবার্তা বলতে বলতে সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই কায়রাভের চোখে পড়ল দুজনকে। সোফা সেরে উঠে দাঁড়িয়ে সে অবাক স্বরে বলল, আরে পিশান স্যার, আপনি হঠাৎ, আসুন ভেতরে আসুন। স্যার সম্বোধনটা শুনে পিশানের ভেতরটা হালকা অস্বস্তিতে ভরে উঠল। সম্বোধনটা ভুল নয়, তবে আজকের পরিস্থিতিতে সেটা কেমন যেন অদ্ভুত লাগছে। কায়রাব আজ আগেই ফিরেছে পার্টি অফিস থেকে। যাক, ভালো সময় এসেছে। কায়রাব দুজনকে সামনের সোফায় বসতে ইশারা করল। তারা বসতেই সে স্বাভাবিক ভঙ্গিতে আতিথেয়তার জন্য কায়সিকে ডেকে উঠল, কায়সি, চা মিষ্টি নিয়ে এসো, মেহমান এসেছে। নিজামুদ্দিন হাত তুলে থামাতে চাইলেন, বললেন, এসবের দরকার নেই, আমরা একটু আগেই চা খেয়ে এসেছি। কিন্তু ততক্ষণে কায়সি রান্নাঘরের দিকে চলে গেছে। কায়রাব হেসে বলল, চা খেয়ে এসেছেন তো অন্য কিছু খাবেন? না খাইয়ে মেহমানদের ছাড়া যাবে নাকি? নিজামুদ্দিন মাথা নেড়ে বললেন, সে ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে সরাসরি বলি। আমি সম্পর্কে পিশানের শ্বশুর। হঠাৎ এভাবে বলা অদ্ভুত লাগতে পারে, তবু বলছি, আমরা কায়রার জন্য সম্বন্ধ নিয়ে এসেছি পিশানের সাথে। কায়রাব চমকায়। কথাটা শুনে কায়রাব মুহূর্তের জন্য থমকে যায়। সে একবার পিশানের দিকে, একবার নিজামুদ্দিনের দিকে তাকালো, দুজনকে নতুন করে পরখ করতে। এদিকে কায়সি এসে টেবিলের ওপর বিভিন্ন রকম মিষ্টি আর আজকে হাতে বানানো পায়েসের বাটি রেখে দিল। কথাগুলো শুনে কাশির চোখেও বিস্ময়ে স্পষ্ট। সে ওখানে দাঁড়িয়ে রইল ওভাবে। পিশান কায়রাভের সেই অনুসন্ধানী দৃষ্টি বুঝতে পেরে একটু অস্বস্তি নিয়ে বলল, দেখুন, বিষয়টা ভুলভাল নেবেন না প্লিজ। আমি জানি হুট করে এভাবে বলা খুবই উইয়ার্ড শোনায়। মোট কথা, এটা একটা সাধারণ বিয়ের প্রস্তাব। আপনারা চাইলে না করেও দিতে পারেন, এর জন্য 100টা কারণ আছে আপনার কাছে। আমাদের এজ গ্যাপ, আমার সেকেন্ড ম্যারেজ, ইত্যাদি ইত্যাদি। ইটস টোটালি ওকে। কায়রাব শান্ত স্বরে বলল, বিয়ের প্রস্তাবের ভুল মানে ধরিনি, শুধু আপনার কাছ থেকে পেয়ে একটু অবাক হয়েছি। নিজামুদ্দিন এবার বললেন, অবাক হওয়াটা স্বাভাবিক। সত্যি বলতে পিশানকে আবার বিয়ে করানোর জোরটা আমারই ছিল, এমনকি আজ এখানে বিয়ের প্রস্তাব নিয়ে আসাটাও আমার জোরেই। পিশানের দ্বিতীয় বিয়ে, তার উপর বাচ্চাও আছে। আপত্তি থাকতেই পারে, আমরা শুধু আমাদের পক্ষ থেকে প্রস্তাবটা দিলাম, রাজি হওয়া না হওয়া আপনাদের ওপর। কায়রাব মাথা নেড়ে বুঝিয়ে দিল সে বিষয়টা উপলব্ধি করছে। এর মধ্যেই সে ফোনে কাবিরকে একটা ছোট্ট মেসেজ পাঠিয়ে দিয়েছে বাড়িতে এক্ষুনি চলে আসার জন্য। কায়রাব ধীরে বলল, আমরা নিজেরাও কায়রার বিয়ে দিতে চাইছি, আরও দুটো সম্বন্ধ এসেছিল, কিন্তু কায়রা রাজি হয়নি, কারণ ওর পায়ের সমস্যার জন্য কেউ যৌতুক চাইছে, কেউ আবার দ্বিধায় আছে, ইতস্তত করছে। আমরা বুঝি এসব। কায়রার একটাই কথা, যৌতুক দিয়ে সে বিয়ে করবে না। কায়রাব একটু থেমে আবার বলল, ও নিজেই বলে রেখেছে দ্বিতীয় বিয়ে, ডিভোর্সি কেউ হলেও ওর আপত্তি নেই, কিন্তু টাকার জন্য বিয়ে করতে চাওয়া কোনো ভদ্র সুশীল ছেলেকে সে বিয়ে করবে না। যুক্তিটা ভুলো না, তবে আমাদের বোন অসহায় নয়। পিশান চুপ করে শুনছিল। এমন সময় কাবির এসে ঢুকল। পাত্র শব্দটা মেসেজে দেখেই এখানে সে এসে মোটামুটি বুঝে গেছে ব্যাপারটা। দুই ভাইয়ের চোখাচোখি হতেই কাবিরের ঠোঁটে স্বভাবসুলভ হালকা হাসি ফুটল। হঠাৎ কায়সি পাশ থেকে বলেই ফেলল,
সুন্দর সুশীল টাকাখোর ছেলে নিয়ে সম্বন্ধের অভাব হবে না, কিন্তু এতে কারোর ভবিষ্যৎ অনিশ্চিত থাকবে, কারণ তাদের কাছে বিয়ের চেয়ে টাকাটাই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে তো আর খারাপ নয়, যদি আপনি প্রতিশ্রুতি দেন কায়রাকে সারা জীবন সম্মান দিয়ে আগলে রাখার, তাহলে এই সম্বন্ধে জটিলতার কিছু দেখছি না। কথাটা শুনে প্রিশান মাথা নাড়ে। কাবির আর কায়রাব তাকিয়ে আছে কাশির দিকে। কাবির এদিকে দুষ্টুমি করে 32 পাটি দাঁত বের করে হেসে দুহাত মুঠো করে বুড়ো আঙুল তুলে কাশিকে দেখালো আড়ালে, মানে তার কথায় কাবির সম্মত। কিন্তু কাশি এসব নিছক মজা ভেবে ছোট ছোট চোখে তাকায় কাবিরের দিকে। সঙ্গে সঙ্গে কাবির নিষ্পাপ বাচ্চার মতো মুখ করে ঘুরে তাকায়। অন্যদিকে কায়রাবকে অপলক তাকিয়ে থাকতে দেখে কাশি একটু সংকোচে বলল, ব্যাস, আমি শুধু আমার মতামতটা জানালাম, সিদ্ধান্ত আপনাদের দুই ভাইয়ের। কাবির এবার গলা খাকারি দিয়ে বলল, আমি এত ঘুরে পেঁচায় কথা কমু না, সোজা কথা জিগামো। দ্বিতীয় বিবাহ খারাপ আমরাও মনে করি না, বিষয়টা আমাগো বোনের সুখের। আপনার জীবনে আমার বোন দ্বিতীয়বার আসবো, দ্বিতীয়বার তার অনুভূতির মূল্য কতটা দিবেন? কখনো কি আপনার প্রথম স্ত্রীর জায়গায় আমার বোন রে অপশন মনে হইব? একটু থেমে কাবির আবার বলল, আমাকেও কিন্তু বিয়ে দেওয়ার কোনো তাড়া নেই। প্রিশান কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে বলল, খুব কঠিন প্রশ্ন করেছ। ভবিষ্যতে আমি কতটা কি করব বা পারবো জানি না, তবে এটুকু নিশ্চিত করতে পারি যে আমার স্ত্রী কখনো অযত্নে থাকবে না। আমি নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখব। যে আমার স্ত্রী হবে, কবুল বলার পর সে পুরোপুরি আমার স্ত্রী হবে, সে তার পূর্ণ অধিকার পাবে, এখানে অপশনের কিছু নেই। প্রিশান একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলল, দ্বিতীয়বার নিজের জীবনকে একটা সুযোগ দিচ্ছি ভালো থাকার, একটু টাফ সব, বাট আই ক্যান হ্যান্ডেল। উত্তর শুনে কাবিরের মুখে তৃপ্তির ছাপ ফুটে উঠল। কাবির সন্তুষ্ট হলো এমন কথায়। আরাম করে সোফায় হেলান দিয়ে বসে সোজাসুজি বলল, আমার দিক থেকে সমস্যা নেই, পরিচয় হওয়ার পর বুঝছি আপনি নিঃসন্দেহে একজন জেন্টলম্যান। তাছাড়া টিচার মানুষ, নীতিবাক্য রগে রগে আছে আপনার, ওই নীতিবাক্য নিজের জীবনে কাজে লাগাইলেই হইব। এবার ভাইজান কি বলো? কায়রাব শান্ত গলায় বলল, আপত্তির কিছু আমিও পেলাম না, তবে কায়রার মতামতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিশান স্বস্তির শ্বাস ফেলে, এরপর বলল, আচ্ছা তাহলে কায়রাকে এখানে ডাকুন, কথা সবার সামনেই হোক, আপনাদের সামনেই আমি ওর সাথে আলাদা কিছু কথাও বলতে চাই। কায়রাব ইশারা করতেই কায়সি কায়রাকে আনতে যায়। কিছুক্ষণ পর কায়রা ড্রয়িং রুমে ঢুকল। কৃত্রিম পা লাগালেও স্ক্র্যাচের সাহায্যেও আসতে হয়েছে, কারণ এখনও এভাবে হাঁটাচলা পুরোপুরি আয়ত্ত করতে পারেনি সে। তার পরনে মেরুন রঙের গোল জামা, গায়ে প্যাঁচানো সাদা ওড়না, শরীরটা এতদিনে ঠিক হয়েছে, রুগ্ন ভাবটাও কমেছে। প্রিশান এক পলক দেখে চোখ নামিয়ে নেয়। কায়রার চোখে স্পষ্ট বিস্ময়, কারণ কায়েস ইতিমধ্যেই সব বলে দিয়েছে। সে এসে কাবিরের পাশে বসতেই ধীরে সামনে তাকিয়ে বলল, আমিও কারো দয়া চাই না, বিয়ে জীবনের এমন গুরুত্বপূর্ণ কিছু না যে না করলে আমি মরে যাব। প্রিশান অবাক হলো না, সে আগেই এমন কিছু আশা করেছিল, তাই অল্প বিস্তর হাসল। সে সরাসরি জিজ্ঞেস করল, আমার সাথে বিয়ের প্রসঙ্গে দয়ার ভাবনা ছাড়া আর কোনো আপত্তি আছে তোমার? যেহেতু তুমি আমার সম্পর্কে সবই জানো। কায়রা একটু থমকে গেল, না বুঝে বলল, মানে? প্রিশান শান্ত গলায় বলল, আমার তোমাকে বিয়ে করতে হবে এমন নয়, তোমার ক্ষেত্রে একই কথা। আমার কথা বলতে গেলে আমার বাবা প্রায় 4 বছর ধরে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন। অনেক ভেবে চিন্তে আমি রাজি হয়েছি নিজের জীবনকে নতুন করে গড়তে। তুমি না চাইলে অন্য কারোর সাথে আমার বিয়ে হবে, তোমারও অন্য কোথাও হবে, জাস্ট এটাই। কারা সরু চোখে তাকে বলল, তাহলে আমার বাড়িতে প্রস্তাব আনার কারণ? প্রিশান মজা করে বলল, আমাকে কেউ মেয়ে দিতে চাইবে না তাই। আমারও তো একটা পাস্ট আছে। কারা ভুরু কুঁচকে বলল, আমার সাথে মজা করছেন? না, সত্যি বলছি, এবার তুমি বলো। তোমার পরিবার সামনেই আছে, তোমার আপত্তি থাকলে কথা এগোবে না, আমরাও চলে যাব।
আমাকে বিয়ে করতেই হবে এমন কোনো কথা নেই। আর তুমি তো বললেই বিয়ে জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু না। একটু থেমে প্রিশান চারপাশে সব ভুলে গম্ভীর কণ্ঠে বলল, আমি আমার পক্ষ থেকে লাস্ট একটা কথাই বলবো কায়রা, ভেবে দেখো, তুমি আমি দুজনই ত্রুটিপূর্ণ, রাইট? এবার আমরা দুটো ইমপারফেক্ট মানুষ মিলে পারফেক্ট হতে পারি না? হওয়া যায় তো? কায়রা অনিমেষ মানুষটার দিকে তাকিয়ে চুপ করে রইল। কি সহজেই বলে দিল। কায়রার আপত্তির প্রশ্নই রাখল না, অথচ এই মুহূর্তটা অনেক আগে থেকেই চেয়েছিল কায়রা। কত স্বপ্ন দেখেছে এই দিনের, কিন্তু এখন কেন যেন সম্মতি কথাটা মুখে আনতে পারছে না। লজ্জায় না অন্য কিছুতে, সে জানে না। কাবির সরু চোখে বোনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কিরে, শরমের চুপ আসস নাকি? বিয়েতে রাজি তুই? কায়রা রেগে তাকালো ভাইয়ের দিকে। কাবির হেসে আরেকটু কাছে গিয়ে আরো ফিসফিস করে বলল, রাজি থাকলে আমার কানে কানে ক, কেউ শুনবো না। পাত্রর চেহারা কিন্তু সেই, ভাইবা দেখ। কায়রা কাবিরের হাতে জোরসে সিমটি কেটে দিল। কাবির আর্তনাদ করেও করল না। এসব দেখে কায়রাব তখন খোলা গলায় হাসছে। কায়রা আমতা আমতা করে বলল, আমি কি বলবো? ভাইজানেরা যা বলবে তাই। কায়রাব বলল, ব্যাস, তাহলে আর কি? সব যখন হয়ে গেছে মিষ্টিমুখ হোক। নিজামুদ্দিন হাসলেন, আমার তো ডায়াবেটিস, না হলে আমিও খেতাম। কাশি পাশ থেকে মুচকি হেসে পাশের বাটি এগিয়ে দিয়ে বলল, পাশটা খেতে পারেন আঙ্কেল, এতে চিনি নেই, মধু দিয়েছি, 2-1 চামচে কিছু হবে না। নিজামুদ্দিন 2 চামচ খেয়ে প্রশংসাসূচক মাথা নেড়েই থামলেন। ওদিকে কাবির হঠাৎ টেবিল থেকে একটা রসগোল্লা তুলে জোর করে প্রিশানের মুখে পুরে দিল। আকস্মিক ঘটনায় প্রিশান বিস্ময়ে বড় বড় চোখ করে তাকালো। এদিকে কাবির তখন শয়তানি হাসি হাসছে। প্রিশান মিষ্টি চাবাতে চাবাতে মনে মনে বলল, থাক, এখন থাক, পরে দেখে নেব তোমাকে। প্রিশান ও নিজামুদ্দিন বাড়ি ফিরলেন ঠিক রাত 8টার সময়। দরজার শব্দ কানে যেতেই প্রীতিশার অপেক্ষার বাঁধ ভেঙে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। চোখে মুখে অস্থির কৌতূহল সব জানার। এতক্ষণ সে ঘরে বসে চিন্তা করছিল। উচ্ছ্বসিত হয়ে বলল, ভাইয়া, কি কথা হলো? ওনারা রাজি হয়েছেন? প্রিশান কোনো কথা না বলে ধীর ভঙ্গিতে সোফায় গিয়ে বসল। তারপর মাথাটা আস্তে করে নাড়ালো সম্মতি দিয়ে। সেই সামান্য ইশারাতেই সব উত্তর মিলে গেল প্রীতিশার। প্রীতিশা খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে উঠল। আনন্দে তার মুখটা ঝলমল করে উঠছে। নিজামুদ্দিন হালকা গলায় মজা করে বললেন, আমাকে কিন্তু ক্রেডিট দিতে হবে আম্মু, আমি না থাকলে কিছুই হতো না। তোমার ভাই কিন্তু ভীতু। প্রিশান মৃদু হাসল, কিন্তু সে হাসির আড়ালেই কোথা থেকে যেন এক টুকরো চিন্তা এসে ভর করল তার মনে। মুহূর্তে মুখটা গম্ভীর হয়ে উঠল বাচ্চাদের কথা ভেবে। প্রিশান থমথমে গলায় বলল, সব তো হলো, কিন্তু বাচ্চাদের কিভাবে ফেস করব? নিজামুদ্দিন প্রিশানের পাশে বসে স্বাভাবিক স্বরে বলল, প্রিহা এখন অনেকটাই বড় হয়েছে, তাছাড়াও আগে থেকেই রাজি ছিল। উল্টো আমাকে বলতো যে পাপাকে রাজি করাও। আর প্রিভান, ও তো ছোট মানুষ, একটু বুঝিয়ে বললেই মনে নেবে। তবু প্রিশানের মনটা বারবার প্রিভানের দিকেই ফিরে যাচ্ছে। অজানা এক দুশ্চিন্তা তাকে নীরবে তাড়া করে ফিরছে। প্রীতিশা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠে উচ্চ স্বরে। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, কাবির। নামটা দেখেই প্রীতিশার বুকের ভেতরটা ধক করে উঠল। এই ছেলেটাও আর ফোন করার সময় পেল না। হঠাৎ ধরা পড়ে যাওয়ার মতো ঘাবড়ে যায় সে। প্রিশান ভুরু কুঁচকে তাকিয়ে বলল, এত রাতে কে ফোন করেছে? প্রীতিশা একটু থতমত খেয়ে যায়। ভাইয়া তো তার সম্পর্ক নিয়ে জানেই না কিছু, তাই স্বাভাবিকভাবে ভয় কাজ করে ভিতরে ভেতরে। ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, বাবা, বান্ধবী ভাইয়া, কথা বলে আসি। আর কোনো সুযোগ না দিয়ে প্রীতিশা দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। অত্যাধিক চিন্তায় ভুলভাল কাজ করে বসে সে। আজ যে প্রিশানের সন্দেহ জাগাতে সেই ভুলটাই করল। এতে প্রিশানের ভুরুজোড়া আরও কুঁচকে উঠল। বোনের এমন অস্বাভাবিক আচরণ তার চোখ এড়িয়ে গেল না। মনে একটুখানি খটকা লাগলো বটে, তবে এখনই কিছু বলল না। ভাবল পরে সময় করে জিজ্ঞেস করবে এ ব্যাপারে।
এই মুহূর্তে তার সামনে আরও গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, নিচের দিকের শার্ট টেনে ঠিক করে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাচ্চাদের ঘরের দিকে পা বাড়ায়। আজ তাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, তাদের মানসিক দিকটাও গুরুত্বপূর্ণ প্রিশানের জন্য। প্রীতিশা ঘরের দরজাটা আলতো করে ভেতর থেকে লাগিয়ে দিল, তারপর পা টিপে টিপে চলে গেল বারান্দায়। রাতের বাতাসে হালকা শীতলতা, চারপাশ নিস্তব্ধ। ফোনটা কানে তুলতেই সে হালকা রাগ মেশানো স্বরে ফিসফিস করে বলল, উফ কাবির, আর একটু হলেই ভাইয়া ধরে ফেলতো। এত রাতে ফোন কেন দিয়েছ? ওপাশ থেকে কাবিরের হালকা হাসির শব্দ ভেসে এলো। এত ভয় পাও কেন? একদিন তো তোমার ভাই জানবই, ওই দিন তো ধুমতানানা হব। প্রীতিশা বারান্দার কোণের একটা চেয়ারে গিয়ে বসল। আকাশের দিকে একবার তাকিয়ে ধীরে বলল, তোমার তো মজা লাগছে, কিন্তু ব্যাপারটা ভাবলে আমার খুব ভয় লাগে কাবির। তখন কি হবে কে জানে। কাবিরের ভরসা জানিয়ে বলে, কিছুই হবে না, হুদায় প্যারা খাইও না, আমি আছি না। প্যার কিয়া তো ডারনা কেয়া। প্রীতিশা ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে নিয়েই তো বেশি চিন্তা। কাবির হেসে ফেলল, সেই হাসির মধ্যে একরকম দুষ্ট উচ্ছ্বাস ভঙ্গি। এবার বেশ রয়েস হয়ে বলল, আচ্ছা একটা গুড নিউজ দিই শোনো, আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, দাওয়াত রইল কিন্তু। কথাটা শুনে প্রীতিশার ঠোঁটে চাপা হাসি ফুটে উঠল, কিন্তু শব্দ করল না। মনে মনে ভাবল, বোকাটা জানেই না তার বোনের বিয়ে ঠিক হয়েছে, ঠিক কার সঙ্গে। ভেবেছে কাবিরকে বিয়ের দিন একেবারে সারপ্রাইজ দেবে। মনের ভেতর এক প্রকার দুষ্টু আনন্দ নিয়ে সে অবাক হওয়ার ভান করে বলল, তাই নাকি? বাহ, বেশ তো। কাবির স্বাভাবিকভাবে বলল, আচ্ছা শোনো, কালকে দেখা করবা, আমি কিন্তু বিকেলে ফিরে আসছি। প্রীতিশা কিছুক্ষণ ভেবে শান্ত গলায় বলল, যাওয়া যায়। কতদিন বাইরে যাই না। আচ্ছা তাইলে রেডি হয়ে থাইকো, মোড়ে দাঁড়াইয়া আমি এসে নিয়ে যামনে। ওকে যান। ওপাশে কাবির হঠাৎ থমকে গেল, প্রশ্ন করল, কি বললা যান? প্রীতিশা হালকা লাজুক হাসল। কাবির ঠোঁট কামড়ে অদ্ভুতভাবে বলল, যদিও আমার এসব লুতুপুতু কথা আগে তেমন ভালো লাগতো না, কিন্তু তোমার মুখে যান শব্দটা শুই না খারাপ লাগলো না, উল্টা বেশ ভালোই লাগলো। কি জানি করছো তুমি আমারে। আমি কাবির পুরাই সেন্স। পরদিন বিকেলে প্রীতিশা বেশ আনন্দ নিয়ে নিজেকে সাজাতে বসেছিল ঘুরতে যাবে বলে। পরনে তার সাদামাটা সুন্দর নীল জর্জেট গোল জামা, গলায় সাদা ওড়না জড়ানো, কানে ট্যাসেল ঝুমকা দুলছে, হাতে সাদা চুড়ির মৃদু ঝনঝন শব্দ বাজছে। ফর্সা গোলগাল মুখশ্রীর ওপর একটু গাঢ় করে টানা কাজলের রেখা চোখ দুটিকে করেছে আরও অভিব্যক্তিময়। সাজ বলতে এতটুকুই সেজেছে আজ। তবে প্রীতিশার সৌন্দর্যের আসল জাদু লুকিয়ে থাকে তার হাসিতে, গালে ওঠা মিষ্টি টোলে। সেই টোলেই বারবার হার মানে কাবির। হাসির মুহূর্তগুলোতে কাবির প্রতিবার নতুন করে ঘায়েল হয়। প্রীতিশা খেয়াল করে, ওর চোখ দেখে টের পায় প্রীতিশা। তবে কাবির জীবনে সরাসরি প্রশংসা করবে না, ঘুরিয়ে পেঁচিয়ে সেই সুন্দর লাগছে কথাটাই থামবে। প্রীতিশা তো ওকে এখন পুরোপুরি চেনে, বোঝে, তাই বুনো সাতটার তেরামি তো বিশেষ রাগ হয় না এখন। নিজের এমন ভাবনায় মিষ্টি লাজুক হাসি ফুটে উঠল প্রীতিশার ঠোঁটে। আয়নার সামনে শেষবার নিজেকে দেখে নিয়ে সে কাঁধে তুলে নিল লম্বা ব্যাগটি। ঘর আজ নীরব, কারণ আজ প্রিশান নেই, বাচ্চাদের নিয়ে পার্কে গেছে সে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। এই ফাঁকে প্রীতিশার ছোট্ট স্বাধীনতাটুকু তাকে নতুন উচ্ছ্বাস দিচ্ছে। সে জানে সন্ধ্যার আগেই ফিরে আসবে, তাই কারো চোখে পড়ার ভয় নেই, ভাইয়াও টের পাবে না। এই ভেবে সে ধীরে ধীরে মেন দরজা টেনে বন্ধ করল। তার প্রস্থানটাও নিঃশব্দ হলো। তারপর হাঁটা দিল মোড়ের দিকে, যেখানে কাবিরের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার কথা। আজ প্রীতিশাকে খুব বেশি অপেক্ষা করেনি কাবির। 5 মিনিটের মধ্যেই বাইকের ইঞ্জিনের গর্জন ভেঙে দিল সকল অপেক্ষা কোলাহল। দূর থেকে প্রীতিশাকে দেখে থামল সে। কাবির আজ ব্ল্যাক শার্ট পরেছে, বুকের দিকের দুটো বোতাম খোলা রেখে। প্রীতিশার পছন্দ বলে এই রঙের শার্ট পরা। যদিও কাবির অগোছালোভাবে থাকলেও
মাঝে মাঝে পোশাক আশাক পরিপাটি করেই পরে, সবই তার মন মতলবই। তবে কাবির মানুষটা কখনো পরিপাটি হয়নি। যেমন আজকেও তার চুলগুলো অগোছালো, এলোমেলো। বাহ্যিক ছকে নিজেকে গুছিয়ে নিতে চায় শুধুমাত্র প্রীতিশার জন্য। সে চেষ্টা করে যতটা পারে। হঠাৎ কাবির সানগ্লাসটা কপালে ঠেলে ঠোঁটে দুষ্টু হাসি টেনে প্রীতিশার পা থেকে মাথা পর্যন্ত পরোক্ষ করল। অত্যাধিক সুন্দর লাগছে মেয়েটিকে, কিন্তু তেরা কাবির তো বলবে না, তাই স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে প্রীতিশার দিকে তাকিয়ে বলল, আরে চেনায় যায় না তোমারে? পুরা খালাদা জিয়া লাগতেছে। প্রীতিশা চোখ রাঙিয়ে তাকালো, গলায় রাগের আবাস। খালেদা জিয়া মানে কি? এটা কেমন কথা কাবির? একে তো 5 মিনিট ওয়েট করিয়েছ, তারপর প্রশংসা না করে এমন কথা শোনাচ্ছ। কাবির বাইক থেকে নেমে অবাক হওয়ার ভান করে বলল, হায় রে মাইয়া মানুষ, তুমি আমারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করাইছ, এই নিয়ে জীবনে কিছু কইছি, আর আজকে 5 মিনিটে এত খেপে গেছ? প্রীতি সাহেবের রেগে মেগে উল্টো ঘুরে হাঁটা ধরলে কাবির দ্রুত এগিয়ে এসে তার পথ রোধ করল। তারপর ঠোঁট চেপে হেসে বলে, আচ্ছা আচ্ছা সরি, এত অল্পতেই রাগ করলে চলবো? আমি কাবির সারা জীবন জ্বালামো, তোমারে সহ্য করা লাগবে না। এই বলে কাবির আলতো করে প্রীতিশার হাত ধরে বাইকের সামনে নিয়ে এলো। ইশারা করলো বাইকে বসতে। প্রীতিশা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে বাইকের দিকে তাকিয়ে রইল, কারণ কাবিরের বাইক আছে সে জানতো না। দেখনি কখনো? তে প্রশ্ন করলো, নতুন কিনেছো নাকি? আগে তো দেখিনি। কাবির বাইকের গায়ে হাত বুলিয়ে হেসে বলল, না, পুরানি। অ্যাক্সিডেন্টের জন্য সার্ভিসিংয়ে দিছিলাম, পরে আমারই আনাইতে হয়েছে দেরিতে। অ্যাক্সিডেন্টের নাম শুনে প্রীতি সে স্তম্ভিত হয়ে তাকায় কাবিরের দিকে, চোখ বড় বড় করে বলল, অ্যাক্সিডেন্ট কবে হলো? আমি কেন কিছু জানি না। কাবির প্রীতিশাকে থামিয়ে দিয়ে হালকা গলায় বলল, আস্তে আস্তে, কিছুই হয় নাই, খালি হাত ঝুলছিল একটু, এই যে। এই বলে সে কোণে উঁচু করে প্রীতিশার সামনে ধরল। কবজিতে সেলাই লম্বা দাগ দেখে প্রীতিশা আটকে ওঠে। বলছে এটা নাকি একটু কাপা কাপা হাতে ক্ষত স্থানে আঙুল বুলিয়ে স্পর্শ করতেই প্রীতিশার চোখ ছলছল করে ওঠে। সেই ছলছল চোখেই তাকালো কাবিরের দিকে। কাবির মুহূর্তেই থমকে গেল, মনে মনে ভাবল, ইস, এইসব দেখানোটা ঠিক হয়নি, এখন কাঁদলে বিপদ। প্রীতিশার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে যাবে, তার আগেই কাবির তড়িঘড়ি করে বলল, এই খবরদার, এক ফোঁটা পানি জানি না পড়ে। এমনি ফ্যাসকান্দনি মাইয়া আমি জীবনে দেখি নাই। প্রীতিশা কাবিরের বাহু চাপড়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি কখনো নিজের যত্ন নাও না কেন? সেসব মানলাম, কিন্তু তোমার এই হটকারিতার জন্য আমি কেন কষ্ট পাবো? হ্যাঁ, তোমার জীবনের সাথে আমি জুড়ে গেছি, ভুলে যাও তুমি? আমার অনুভূতির কোনো মূল্য নেই তোমার কাছে? কাবির বুঝতে পারেনি ব্যাপারটা এত বিগড়ে যাবে, তাই প্রীতিশাকে সামলাতে তার হাত শক্ত করে ধরে নরম স্বরে বলল, আমি ঝামেলায় জড়াই নেই, ট্রাস্ট মি। তোমার জন্য আমি নিজের হেফাজতে রাখা শিখছি। এই অ্যাক্সিডেন্ট আমার দোষ না, তাছাড়া ঠিক হয়ে গেছে এখন, দেখো, অনেক আগের কাহিনী এটা। প্রীতিশা দেখল ক্ষতটা আসলে ঠিক হয়েছে, কিন্তু তার অশ্রু ইতিমধ্যে গড়িয়ে পড়ে গেছে অলরেডি। কাবির তা দেখে পকেটে একটা টিস্যু এগিয়ে দিয়ে সচেতন করে বলে, ঘষা না দিয়ে আস্তে করে মুছো, না হলে কাজল নষ্ট হইয়া যাব, পরে ভূতনি লাগলে আমি জামুগা কিন্তু। কান্নার মাঝেও প্রীতিশা হালকা হাসল। কাবিরের বাহু চাপড়ে ব্যাগ থেকে আয়না বের করে সাবধানে চোখ মুছে দেখল কাজল অক্ষত। কাবির আফসোস করে বাইকে বসতে বসতে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা দুজনেই মেচিউরড মানুষ, অথচ মাঝে মাঝে নিব্বির মতো কাহিনী করা লাগে তোমার জন্য। এখন তাড়াতাড়ি পেছনের সিটে বসো, দেরি হইয়া গেল। প্রীতিশা সাবধানে বাইকে বসে কাবিরের কাঁধে হাত রাখল, জিজ্ঞেস করে, এত তাড়াহুড়ো কেন? কোথায় নিয়ে যাবে? কাবির বাইকে চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিয়ে হালকা হাসল। পাল্টা জিজ্ঞেস করে, জায়গার নাম বলতেই হইব? প্রীতিশা আলতো হেসে কাবিরকে জড়িয়ে ধরে পেছন থেকে বলল, না, বলতে হবে না, তুমি যেখানেই যাবে আমি তোমার সাথে যাব। কাবির হালকা হেসে বলল, তাও বলি,
একটা স্পেশাল জায়গায়। প্রীতিশা প্রত্যুত্তরে মুগ্ধ হাসল শুধু, আর কাবিরকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। মৃদু গুঞ্জনে বাইকটা বেশ জোরেই এগিয়ে গেল সামনে। শহরের কোলাহল পেছনে ফেলে দুজনের খুনসুটিময় কথোপকথন মিশে গেল বাতাসে। কাবির প্রীতিশাকে নিয়ে উঠে এসেছে পরিত্যক্ত এক 12তলা ভবনের ছাদে। পুরো পথ জুড়ে মেয়েটির হাত শক্ত করে ধরে রেখেছিল সে। জায়গাটা নির্জন, চারপাশে মানুষের চিহ্ন নেই বললেই চলে। তো একটু ভয় পেয়েছিল প্রীতিশা, কিন্তু কাবিরের উপস্থিতি ভয়কে সরিয়ে দিয়েছে, সাহস জুগিয়েছে। তার হাতের উষ্ণতায় ভর করে প্রীতিশা চোখ বন্ধ করে অজানা সিঁড়িগুলো পেরিয়েছে। সবচেয়ে উপরের ছাদে উঠে কাবির ঢিবির মতো উঁচু এক জায়গায় বসে পড়ল। পাশেই রাখলো কিছু সদ্য কেনাকাটার ব্যাগ। তারপর প্রীতিশার দাঁড়িয়ে থাকতে দেখে হাত টেনে তাকে বসালো নিজের পাশে। ছাদের সামনে কোনো বেষ্টনী নেই কোনো সীমারেখা, এক প্রকার খোলা ছাদ। খোলা আকাশের নিচে বসে মনে হচ্ছে পুরো শহরটাই চোখের সামনে বিস্তৃত। বিভিন্ন দোকানপাট, বাসাবাড়ির ছোট ছোট আলো দৃশ্যমান হচ্ছে। শোষ করে দমকা বাতাস বইছে চারপাশে। শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে দুজনের মুখ, চুল উঠছে হালকা দোলায়। প্রীতিশা হঠাৎ পাশ ফিরে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা তোমার সেই স্পেশাল জায়গা? কাবির মাথা নাড়ল, ভুরু কুঁচকে প্রশ্ন করে, কেন, ভালো লাগে নাই তোমার? আমি তো মাঝে মধ্যেই আসি এই জায়গা। প্রীতিশা ঠোঁট চেপে মৃদু হাসল, অতটাও খারাপ না, আমাদের একসাথে সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা। তাছাড়া কোথাও বসার তো জো আছে নাকি? সব জায়গায় শুধু ভিড় কোলাহল। এটা ঠিক আছে। কাবিরের মুখে হালকা হাসি ফুটে উঠল। তারপর কি মনে যেন পড়তে মুখটা গম্ভীর হয়ে গেল। আজ কিছু কথা বলবে প্রীতিশাকে, বলা দরকার এসব ভেবে নিয়ে গলা ঝেড়ে একটু গম্ভীর স্বরে বলল, শোনো, একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমারে। যদিও সম্পর্ক শুরুর আগেই বলা উচিত ছিল, মানে আমার অতীতের ব্যাপারে আর কি। প্রীতিশা কিছুক্ষণ চুপ করে রইল, কি ভেবে যেন সেও ধীর স্বরে বলল, তোমার যা কিছু অতীত হোক কাবির, সব সয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে। কিন্তু কখনো এটা বলো না যে আমার আগে তোমার ভালোবাসার অন্য কেউ ছিল, তাহলে আমি সহ্য করতে পারবো না, একেবারে ভেঙে পড়ব। জানি এখনকার দিনে এসব নর্মাল, মানুষের অতীত থাকে, কিন্তু আমার জীবনে তুমি প্রথম পুরুষ যাকে আমি ভালোবেসেছি। বিয়েও আমি তোমাকেই বিয়ে করব। তাই তোমার কাছেও আমার এক্সপেকটেশন একটাই, আমি যেন তোমার জীবনের প্রথম নারী হই। কাবির মন দিয়ে প্রীতিশার সব কথা শুনছিল। ওর চোখে ছিল গভীর কোমলতা। মৃদু হাসি দিয়ে বলল, এই ব্যাপারে শিওর থাকো, তুমি আমার ফার্স্ট লাভ। নিঃসন্দেহে। আসলে অতীতটা অন্য কিছু, আমার পরিচয়ের ব্যাপারে, যাতে বিয়ের পর তোমার কোনো দিন আফসোস না হয় যে না যাই না কেন এমন পোলারে বিয়ে করলাম। প্রীতিশা কাবিরের মুখে ফার্স্ট লাভ কথাটি শুনে নিশ্চিন্ত হলো। ব্যাস, আর কিছু শোনার নেই তার। প্রীতিশা কাবিরের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, ওই যে তুমি বললে না আমি তোমার ফার্স্ট লাভ, ব্যাস কথা শেষ। তোমার অতীত, তোমার পরিচয় দিয়ে আমার কি? তুমি কাবির তাশরিফ খান, রাইট? আমি এটুকু জেনে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। কাবির আবারও বলল, আমি কিন্তু কোনো পারফেক্ট পোলা না, আমি আমার মন মতলবে চলি, সেরকম সেভিংস নাই। তবে এক জীবনে বউ পোলাপান নিয়ে চলার মতো মোটামুটি আছে, কিন্তু শৌখিনতা স্বাচ্ছন্দ্য আমার জীবনে টোটালি নাই। দেখছই তো, একটা ভবঘুরে টাইপ জীবনে আসিলাম। তুমি আসার পর অবশ্য অনেক কিছুই চেঞ্জ হয়েছে, আগের কাবিরও অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু দিন শেষে সত্য এইটাই, পারফেক্ট না আমিও। প্রীতিশা দীর্ঘশ্বাস ফেলল, দৃঢ় গলায় স্বীকারোক্তি জানালো, পারফেক্ট ইমপারফেক্ট কিছু জানি না, আমি তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই চাই, এখানেই সব কথা শেষ। তাছাড়া একটু প্রেম করতে এসেছিলাম, কিন্তু তুমি আমাকে কাঁদাতে চাইছো। কাবির হেসে উঠল। যাক, একটা ব্যাপারে মিল পেল প্রীতিশার সাথে, যে প্রীতিশার এই সম্পর্কের ব্যাপারে অনেক জোর, তোমাকে চাই টাইপের জোর। এমন কাবির বলেই ফেলল, জানো প্রীতি, পৃথিবীতে দুই ধরনের সম্পর্ক হয়। এক নাম্বার হইল তোমারে পাইলে ঠিক আছে, না পাইলেও সমস্যা নাই। দুই নাম্বার হইল তোমারই আমার লাগবো,
তোমারে ছাড়া চলবো না, আমরা দুইজন কিন্তু 2 নাম্বার দলের পাবলিক। প্রীতিশা মাথা নাড়ালো, এ বিষয়ে সেও সহমত। এরপর সামনে তাকে রইল দুজনেই। প্রীতিশা আরেকটু কাছে বসে মাথা রাখলো কাবিরের শক্ত দৃঢ় কাঁধে। এখানে প্রীতিশার সবটুকু ভরসা আছে। ওভাবে বসে আকাশের দিকে তাকিয়ে রইল তারা। কিছুক্ষণ পর কাবির হাত বাড়ালো সামনে। তার সে আহ্বানে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু একান্ত নিশ্চয়তা। প্রীতিশা একটু সময় না নিয়ে নিজের হাত কাবিরের হাতে সমর্পণ করল। কাবির ধীরে ধীরে প্রীতিশার আঙুলগুলোর ফাঁকে নিজের আঙুল গেঁথে নিল। সে হাত মুঠোয় ভরে টেনে নিজের বুকের কাছে এনে রাখল কাবির। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে ততক্ষণে। প্রীতিশা সন্ধ্যার আগে বাড়ি ফেরার কথা বেমালুম ভুলে গেছে। কাবিরকে পেলে এমনিতেই হুঁশ জ্ঞান হারায় সে। আজও তাই হলো। এদিকে দূরের শহরের আলো ঝলমল করছে। খোলা আকাশের নিচে বসে দুজন নীরব হয়ে উপভোগ করছিল একে অপরের উপস্থিতি। শব্দ ছিল না, কোলাহল ছিল না সেথায়, শুধু ছিল একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার শব্দহীন প্রতিশ্রুতি। প্রীতিশার ফিরতে ফিরতে রাত নেমে এসেছে। ঘড়ির কাঁটা প্রায় 8টা ছুঁই ছুঁই। কাবির নিজেই তাকে বাইকে করে বাড়ি পৌঁছে দিয়েছে। সারাটা পথ জুড়ে প্রীতিশা চিন্তায় নীরব ছিল। মনে মনে যদিও প্রস্তুতি নিয়েছে, সাজানো অজুহাতও ছিল, কিন্তু তবুও চিন্তা থেকেই যায়। দরজার সামনে এসে বাড়ির ভেতর পা টিপে টিপে ঢুকল প্রীতিশা, এমনভাবে যাতে কেউ যেন তার উপস্থিতি টের না পায়। ঘরের ভেতর ঢুকেই এক মুহূর্তে স্বস্তি পেল সে। ভাইকে কোথাও দেখা যাচ্ছে না, তার মানে প্রীতিশা সেফ। এই ভেবে স্বস্তির শ্বাস ফেলে যে সে নিজের ঘরের দিকে পা বাড়াতে হঠাৎ পেছন থেকে কৃষাণের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, দাঁড়া, কোথায় ছিলে এতক্ষণ? প্রীতিশা থমকে গেল। চলন্ত পা দুটো থেমে গেল। গলা শুকিয়ে এলো, শুকনো ঢোক গিলল সে। ধীরে পেছন ফিরল, ঠোঁটে এক টুকরো কৃত্রিম হাসি এনে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে পরিস্থিতি সামলাতে চাইছিল সে। ঠোঁটের আগায় অজুহাতও তৈরি হলো, কিন্তু কথা ফোটার আগেই কৃষাণ হাত তুলে থামিয়ে দিল তাকে। কৃষাণ নিজে বলল, কি বলবি জানি, ইশরাতের সাথে ছিলি তাই না? কিন্তু আনফর্চুনেটলি তোর ডায়েরি থেকে ওর নাম্বারে ফোন করে জেনেছি ইশরাত এখন তার খালার বাড়িতে। এখন তুই নিশ্চয়ই ওর খালার বাড়ি যাসনি। তাহলে ইশরাত ছাড়া আর কোনো বন্ধু আছে যার নাম নিয়ে অজুহাত দিবি? এখন সত্যিটা বল। এবার প্রীতিশার বুকের ভেতর ভয় জমে ওঠে। ঘাম জমতে শুরু করেছে কপালে। তার ভাইয়ের এমন অনুসন্ধান সম্পর্কে সে কল্পনা করেনি। তার ভাই একদিনে এতটা খুঁটিনাটি জানবে, এই ধারণা তার ছিল না। ঘরের পাশের দরজার আড়াল থেকে প্রিহা আর প্রিভান উকি দিচ্ছিল কাহিনী বুঝতে। সেটা টের পেয়ে কৃষাণ গম্ভীর কণ্ঠে বলল, বাচ্চারা দরজা লাগিয়ে পড়তে বসো, এখানে বড়দের কথা হচ্ছে, যাও। কৃষাণের ধমকে দুইজনে মুখ ছোট করে কোনো দ্বিধা না করেই দরজা টেনে বন্ধ করে দিল। ঘর যেন আরও নিঃশব্দ হয়ে গেল। কৃষাণ এবার সোফায় গিয়ে বসল। কোণে হাঁটুর উপর রেখে সামনের দিকে তাকিয়ে ধীরে অথচ তীক্ষ্ণ স্বরে বলল, আর ইউ ইন এ রিলেশনশিপ? প্রীতিশা তখন একই জায়গায় দাঁড়িয়ে, হাত পা কাঁপছে তার। শব্দ গলায় আটকে গেছে, বের হচ্ছে না। কৃষাণ প্রায় চিৎকার করে ধমকে জিজ্ঞেস করে, ডিড আই আস্ক সামথিং? কথা কানে যাচ্ছে না? তীব্র ধমকের ঝাঁকুনিতে প্রীতিশার শরীর মৃদু কেঁপে উঠল। ঠোঁট কাঁপছে তার, চোখ ভিজে আসছে অশ্রুতে। প্রীতিশা কোনোভাবে মাথা নেড়ে জানালো হ্যাঁ। কৃষাণ স্তব্ধ হয়ে গেল মুহূর্তেই। নিজের কল্পনার বাইরের কোনো সত্য হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে তার। প্রথমে বিস্ময়, তারপর ধীরে ধীরে মুখে রাগের ছায়া ভেসে উঠে আসতে থাকে। কিন্তু সে চিৎকার করল না দ্বিতীয়বার। ঠোঁট চেপে গভীর শ্বাস নিল। তারপর দৃঢ় কণ্ঠে আদেশ করে বলল, ওই ছেলেকে এখনই কল কর, এখনই আমার বাসায় আসতে বল। সাহস থাকলে আজকেই যেন আমার সামনে দাঁড়ায় এক্ষুনি। আর যদি সেটা না করতে পারে, দেন ইউ অ্যান্ড দ্য রিলেশনশিপ রাইট হিয়ার। নিজামুদ্দিন ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে, তাই বাড়ির ঠান্ডা আবহাওয়া সম্পর্কে অবগত নয় সে। এদিকে কৃষাণের গলার কঠোরতা হঠাৎ করে ঘরের চারপাশের বাতাসকে ভারী করে তুলেছে। সেই কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু অটল সিদ্ধান্তের শীতল ঘোষণা আছে। কথাগুলো শুনে প্রীতিশার বুক কেঁপে উঠল অজান্তেই। প্রীতিশার ভয়টা শুধু রাগের জন্য নয়,
বরং সে অচেনা অবিশ্বাসের জন্য যা হঠাৎ করে নিজের আপন ভাইয়ের চোখে দেখতে পেল সে। সত্যি প্রীতিশার থেকে এমন কিছু এক্সপেক্ট করেনি প্রিশান। তাছাড়া নিজের ভাইয়ের রাগ সম্পর্কে প্রীতিশার অজানা কিছুই নেই। ছোটবেলা থেকেই জানে প্রিশান যখন এমন কণ্ঠে কথা বলে তখন তার রাগ কোন পর্যায়ে থাকে। তবুও আজকের পরিস্থিতি প্রীতিশাকে এমন এক কোণে ঠেলে দিয়েছে যেখানে দাঁড়িয়ে সে নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগছে। অসহায় দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে প্রীতিশা বলল, সম্পর্ক শেষ করে দেওয়ার মতো কথা এত সহজে বলে দিলে ভাইয়া? প্রিশান কোনো উত্তর দিল না এই কথার। তার চোখে কোনো নরম ভাব নেই, কণ্ঠে কোনো দ্বিধাও নেই। আবারও একই দৃঢ় স্বরে বলল, ডু এক্স্যাক্টলি হোয়াট আই সে। হতাশার ভারে চোখ বুজে এলো প্রীতিশার। এক মুহূর্ত থেমে সে ধীরে ধীরে ব্যাগ থেকে ফোন বের করলো। পা দুটো নিজের ইচ্ছেতেই তাকে টেনে নিয়ে গেল বাইরের উঠোনের সামনে। কাঁপা কাঁপা আঙ্গুলে নম্বর ডায়াল করলো কাবিরের। ওদিকে কাবির তখন সবে ঘরে ফিরেছে। তখন বাজে 9টার কাছাকাছি। ক্লান্ত শরীরটা বিছানায় শুয়ে দিয়ে একটু বিশ্রাম নিতেই যাচ্ছিল কাবির। ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল রিংটনের সুরে। বিরক্তি নিয়ে ফোন তুললেও স্ক্রিনের নামটা দেখে তার বিরক্তি নিমেষে উধাও হলো। কারণ প্রীতিশার বেলায় তার সব নিয়ম উল্টো। ঠোঁটে দুষ্ট হাসি ফুটে উঠল। খুব বেশি অপেক্ষা না করিয়ে কল রিসিভ করে কাবির বলল, আরে আরে আজকাল একটু বেশি মিস করছো নাকি? এই তো আধ ঘন্টা আগে তোমার বাড়িতে দিয়ে আইলাম আর এখনই ফোন। কথা শেষ হওয়ার আগে ওপাশ থেকে ভেসে এলো চাপা কান্নার শব্দ। প্রীতিশা ফুপিয়ে কেঁদে উঠেছে। ওপাশ থেকে তা স্পষ্ট কর্ণগোচর হয় কাবিরের। তাই মুহূর্তের বদলে গেল কাবিরের দুষ্টুমি স্বর। হাসি মিলিয়ে গিয়ে জায়গা নিল উৎকণ্ঠা। তাই ঘাবড়ে গিয়ে তাড়াহুড়ো করে কাবির বলল, প্রীতি কি হয়েছে? কান্তাছ কেন? কেউ কিছু কইছে? নিজেকে সামলাতে চেষ্টা করে বাম হাতে চোখ মুছে প্রীতিশা। তারপর ভাঙা কণ্ঠে বলল, এত কথা বলার সময় নেই কাবির। ভাইয়া সব জেনে গেছে। তুমি জলদি আমার বাসায় আসো, যত তাড়াতাড়ি পারো এসো প্লিজ। কথাগুলো শুনতে এদিকে কাবির আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। তাড়াহুড়ো করে শার্ট গায়ে চাপাতে চাপাতে বলল, ব্যাস 10 মিনিট, আমি আসতেছি, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে রাখো এখন। এই বলে ফোনটা কেটে দেওয়ার পর প্রীতিশা এক নিঃশ্বাসের চোখের জল মুছল। কিন্তু বুকের ভেতরের অস্থিরতা কিছুতেই কমল না। কাবির না আসা পর্যন্ত কমবেও না। অন্যদিকে কাবির ফোন পকেটে পুরে দরজায় তালা লাগিয়ে বাইকে চড়ে বসেছে। রাতের বাতাস কেটে সে এগিয়ে চলল দ্রুত গতিতে। মাঝ পথে হঠাৎ থেমে সে 1 কেজি মিষ্টি কিনে নিল। তারপর আবার শো করে বাতাসের বেগে 10 মিনিটের মধ্যে হাজির হলো প্রীতিশার কাছে। প্রীতিশা তখন উঠোনের বারান্দায় বসেছিল নিচে। বাইকের শব্দে চমকে উঠে গেট খুলতে ছুটে এলো প্রীতিশা। কাবিরকে সামনে দেখে মুহূর্তের জন্য তার মনে হলো সব ঠিক হয়ে যাবে, কাবির সব ঠিক করে দেবে। এক মুহূর্তের জন্য স্বস্তির শ্বাস ফেলে সে বড্ড আহ্লাদী হয়ে ফুঁপিয়ে ওঠে কাবিরের সামনে। প্রচণ্ড রকম ভরসা থাকায় বুকের ভেতর জমে থাকা কান্না আবারও ফেটে পড়ল মানুষটার সামনে। কাবির এগিয়ে এসে প্রীতিশাকে আলতো করে আগলে নিল। ভরসা দিয়ে কাবির বলল, এই আইসি তো আমি, কান্দাকাটির কি আছে? একদিন না একদিন তো জানতই তাই না? তাছাড়া আমি কইছিলাম না পীড়িতের বহুত জ্বালা? তখন তো শোনো নাই, খালি কাবির কাবির কইরা দৌড় পারছ, এখন ক্যা? প্রীতিশা হাত মুঠো করে কাবিরের বুকে ঘুষি মারল। যদিও কাবিরের বিন্দু পরিমাণও লাগেনি। তা বুঝে প্রীতিশা রেগে গিয়ে বলল, এই সিচুয়েশনে মজা আসছে তোমার? কাবির কথা না বাড়িয়ে হেসে বলল, যাই হোক, আইসি যখন আমি সব সামলাই নিব, চলো আসো। এই বলে কাবির প্রীতিশার হাত ধরে ভেতরের দিকে এগোতে যাচ্ছিল। কিন্তু প্রীতিশা হঠাৎ কাবিরের হাত টেনে তাকে থামিয়ে দিল। তারপর ধীর গলায় বলল, দাঁড়াও দাঁড়াও, এভাবে যাওয়া যাবে না। শার্টের উপরের বাটনগুলো লাগাও। এভাবে গুন্ডার মতো যাবে নাকি ভাইয়ার সামনে? কাবির ভুরু কুঁচকে তাকালো, চোখে একটু বিরক্তির ছাপ। তবে নিজেকে নিয়ে বেশ গর্ব করে বলল, আমি যেমন তেমনভাবেই যাইমু। ফেক ইমপ্রেশন দেখানোর কি দরকার প্রীতি? কাবির বাটপারি করো না আর কারো লগে। প্রীতিশা নিজের কপালে নিজে হাত ঠুকলো। কাবিরকে বোঝানোর মতো বা তার সাথে তর্ক করার মতো সময় নেই এখন।
তাই প্রীতিশা নিজে ব্যস্ত হাতে কাবিরের শার্টের ওপরের দুটো বোতাম লাগাতে শুরু করলো। খোলা থাকায় বুক দেখা যাচ্ছিল। এরপর প্রীতিশা পায়ের ওপর ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে কাবিরের এলোমেলো চুলগুলো হাত দিয়ে একপাশে গুছিয়ে দিল যত্ন করে। কাবির এসবে বিরক্ত হয়ে হালকা গলায় বলল, মেকআপ নিয়ে আসি, এইটাই বাকি আছে, লাগাই দাও, একেবারে চকচক করমুনে তোমার ভাইয়ের সামনে যাইয়া। প্রীতিশা ফিক করে হেসে ফেলল কাবিরের কথায়, বলল, লাগবে না, আমার কাবির এমনিতেই সুন্দর, আমি ব্যাস একটু পরিপাটি করে দিলাম, এবার চলো। এরপর দুজনেই একসাথে ভেতরের দিকে পা বাড়ালো একটি অনিশ্চিত মুহূর্তের দিকে। কাবির যখন প্রীতিশার ঘরে ঢুকলো সাথে করে, হাঁটার সময় তার চোখে পড়ল মেয়েটির মুখ। গালের দুপাশে অশ্রুর রেখা, শুকনো রেখা স্পষ্ট। অনেকটাই কেঁদেছে, তা বুঝতে সময় লাগলো না কাবিরের। অমনি কাবিরের হৃদয় অচিন্ত রাগের আগুন তরতর করে জ্বলল। ভাবল, কি এমন খারাপ কাজ করে ফেলেছে প্রীতিশা? ভালোই তো বেসেছে, ভুল কি? এই নিয়ে নিশ্চয়ই ওর ভাই কথা শুনিয়েছে। কতটা কষ্ট পেয়েছে ভাইয়ের জন্য মেয়েটা। প্রীতিশা আনমনেই নিভু নিভু গলায় বলল, আজকের এই ভাইয়াকে চিনতেই পারলাম না জানো। এভাবে জীবনেও আমার সাথে কথা বলেনি ভাইয়া, এত রাগও কখনো দেখায়নি আমার সাথে। কাবির বুঝলো এবার বেশ বড়সড় ঝামেলা হয়েছে এই ভাই বোনের। তাই কাবির বলেই ফেললো, হ্যাঁ, তোমার ভাইরে দেখে নিমো আজকে। কত বড় সাহস, আমার প্রীতিরে কান্দাইছে। তা কোথায় হে তোমার ভাই? এই বলে রাগে ফুঁসতে ফুঁসতে চারদিকে তাকালো কাবির, যেন আজকে একটা হেস্তনেস্ত করেই ফিরবে সে। পাশ থেকে প্রীতিশা আঙুল তুলে সামনের রুমে ইশারা করলো, দেখিয়ে দিল ড্রয়িং রুমের সোফায় ধীর স্থির হয়ে বসা প্রিশানকে। কাবির সেদিকে তাকে থমকে গেল। ওর সব চটপটানি হম্বিতম্বি ভাব মিলিয়ে গেল এক নিমিষে। এক ভরে উঁচু করে ঠোঁট নাড়ালো ধীরে, আর অস্ফুটে মুখ থেকে বেরিয়ে এলো একটাই বাক্য, আইলা জাদু। আওয়াজ যে শুনে প্রিশান পাশ ফিরে তাকালো। চোখ মুহূর্তেই বিস্ময়ে ভাব বড় বড় হয়ে গেল। হঠাৎ চট করে সোফা থেকে উঠে দাঁড়ালো সে, চোয়াল যেন ঝুলে পড়ার উপক্রম। এই ছেলে এখানে কেন? ভাবামাত্র খানিকটা উঁচু গলায় চিৎকার করে বলল, তুমি? অদূরে কাবির 32 পাটি দাঁত বের করে দেখিয়ে হেসে উঠল। কেন হাসলো সে নিজেও জানে না। পাশ ফিরে কাবির প্রীতিশার দিকে এক ঝলক তাকে জিজ্ঞেস করলো, এইটা তোমার ভাই শিওর? প্রীতিশা হালকা চোখ রাঙিয়ে বলল, আমার ভাইকে আমি চিনব না? এখন অন্তত মজা করো না কাবির, বি সিরিয়াস। কাবির ঠোঁট কামড়ে বেশ কয়েকবার কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, খাইছে রে? এইটাই তাহলে তোমার ভাই? দুনিয়ায় আর কোনো ভাই আসছিল না? প্রীতিশা শুনলেও বুঝতে পারল না কথাগুলোর মানে কি। তাই সে কাবিরকে বলল, ভাইয়ের সামনে গিয়ে বসো যাও। কাবির মাথা নাড়ালো। এদিকে প্রীতিশাকে কাবিরের পাশে এভাবে দেখে প্রিশান একেবারে নিশ্চিত হলো সব। কাবির মিষ্টির বক্স প্রীতিশার হাতে তুলে দিল। এদিকে প্রীতিশা অবাক হয়ে ভাবছে, ভাইয়ার কি হলো আবার? এরপর কাবির ধীরে ধীরে এগিয়ে প্রিশানের সামনের সোফার পাশে দাঁড়ালো। কাবির নিজেকে প্রস্তুত করে এসেছিল প্রিশানকে প্রীতিশার ভাই হিসেবে দেখে। স্বাভাবিকভাবে চমকেছে একটু, ব্যাস আর কি বলার। এতক্ষণের কপালে তোলা সানগ্লাসটি পকেটে রেখে কাবির গলা খাঁকড়ি দিয়ে প্রিশানকে বলল, কাম ডাউন, বসেন স্যার, আই এম অলসো শকড। প্রিশান মাথা উঁচু করে কোমরে হাত দিয়ে গভীর শ্বাস ফেলল তস্ত্রভঙ্গিতে। তারপর ধপ করে সোফায় বসলো। কাবিরও বসলো বেশ আরাম করে। কিছুক্ষণে সব সামলে নিজেকে ধাতস্থ করে প্রিশান জিজ্ঞেস করল, তোমার পুরো নাম? কাবির স্বাভাবিকভাবে উত্তর দিল, কাবির তাশরিফ খান। প্রীতিশা তখনও দাঁড়িয়ে আছে। পাশে প্রীতিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিশান বলল, বাড়িতে মেহমান এসেছে, খাবার দাবার নিয়ে এসো। জি ভাইয়া। প্রীতিশা কাবির দিকে তাকালে কাবির চোখ দিয়ে ইশারায় আশ্বস্ত করে তাকে। এরপর প্রীতিশা মিষ্টির বক্স নিয়ে হেঁটে গেল রান্নাঘরের দিকে। ওদিকে প্রিশান কাবিরের তীক্ষ্ণ চোখে দেখছে, কিন্তু কাবিরের মুখে চিন্তার ছিটে ফোঁটা নেই। সে অলওয়েজ কুল, যেমনটা থাকে, নীরব আড়ম্বর ভাব। অথচ প্রিশানের সাথে পূর্ব পরিচিত হয়েও ভাবাবেগ দেখা যাচ্ছে না তার মুখে। প্রিশান এবার বিস্মিত হয়ে বলল, কতদিন ধরে চলছে এসব, তাও আমার বোনের সঙ্গে? কাবির এবার চোখ তুলে প্রিশানের দিকে তাকালো।
দৃঢ় কণ্ঠে বলল, বছর হয় নাই আমাদের সম্পর্কের, এই 8-9 মাসের মতো হয়েছে মেবি। অনেস্টলি প্রীতি আপনার বোন, আমি জানতাম না। আপনারে চিনছি মাত্র 1-2 মাস, আর প্রীতিরে আরও অনেক আগে থেকে, সুতরাং আপনার বোন বিষয়ক লেনাদেনা নাই এই কাহিনীতে। কৃষাণ গম্ভীর স্বরে বলল, প্রীতিশা বাচ্চা মেয়ে, বোঝে কম, আর এই যুগে সঠিক লাইফ পার্টনার চুজ করা ভীষণ কঠিন। এই ক্ষেত্রে আবেগটা আমাদের ভেতর বেশি কাজ করে। কাবির তাতে সায় দিয়ে হেসে বলল, এটা ঠিক, প্রীতি আসলেই বাচ্চা, কিন্তু অ্যাডাল্ট মেয়ে, অতটা অবুঝ না যে আবেগের চোটে নিজের ভালো মন্দ বুঝবো না। কথাবার্তার সময়ে প্রীতিশা ট্রেতে করে খাবার নিয়ে এলো, স্ন্যাক্স, মিষ্টি আর চা সাজিয়ে। এসব টেবিলে দুজনের সামনে রেখে প্রীতিশা আবার ভদ্রভাবে দেয়ালের কাছে দাঁড়িয়ে রইল। হঠাৎ কৃষাণ কাবিরের দিকে তাকিয়ে মোক্ষম প্রশ্নটা ছুড়ল এবার, যদি আমি এই সম্পর্ক মেনে না নিই তো? কাবির প্রত্যুত্তরে হালকা হাসল, মৃদু কণ্ঠে বলল, অপেক্ষা করবো আপনার মাইনে যাওয়ার, 2 পরিবারের দোয়া নিয়েই বিয়ে করবো ইনশাল্লাহ। দেরি হোক সমস্যা নেই, বিয়ার জন্য আমরা কেউই ফাল পারতাছি না। কৃষাণ এই উত্তরে খানিকটা স্বস্তি পেল। কাবিরের স্বভাব পূর্ব পরিচিত, তাই অবাক হয়নি কথার ভঙ্গিতে। কৃষাণ এবার প্রীতিশার দিকে তাকে জিজ্ঞেস করল, তাও যদি না মানি, তোকে যদি অন্য কারোর সঙ্গে বিয়ে দেই, আমার বিরুদ্ধে যাবি প্রীতিশা? প্রীতিশা হঠাৎ থমকে গেল এমন প্রশ্ন শুনে, সঙ্গে কাবিরও থমকালো। ভয় তার মনে জমে গেল মুহূর্তেই। এতক্ষণে কাবিরের মস্তিষ্কে দুশ্চিন্তা হানা দিল। প্রীতিশা ধীরে ধীরে হলেও দৃঢ় গলায় বলল, না ভাইয়া, আমি কোনোদিন তোমার বিরুদ্ধে যাব না। কাবির অবিশ্বাস্য চোখে তাকালো প্রীতিশার দিকে। তার মানে কি প্রীতিশা তাকে ছেড়ে দেবে? আর এদিকে কৃষাণ বিজয়ের হাসি দিল। প্রীতিশা আবার সেভাবেই দৃঢ় কণ্ঠে বলল, এটার মানে এই নয় যে আমার ভালোবাসার বলিদান দেব আমি। যতদিন লাগুক তোমার মানার অপেক্ষা করব ভাইয়া, কিন্তু কাবিরকে ছাড়া অন্য কারোর সঙ্গে বিয়ে নয়। আমি ভালোবাসি কাবিরকে, আর ওর সঙ্গেই সারা জীবন কাটাতে চাই। এমন দৃঢ় স্বীকারোক্তিতে কৃষাণের মুখ নিভে গেল নিমেষেই। আর কাবির বিজয়ের হাসি হাসল। দম যেন এক মুহূর্তের জন্য বেরিয়েই যাচ্ছিল কাবিরের। তবুও কাবির ঘাবড়ায়নি, কারণ তার প্ল্যান ছিল এক্ষুনি উঠে গিয়ে কষে থাপ্পড় মারা প্রীতিশাকে। কমপক্ষে 2-3টা থাপ্পড় মারার জন্য প্রস্তুত ছিল সে কাবিরকে ইনকার করার জন্য। কিন্তু আজ প্রীতিশার মুখে প্রথমবার ঠিক জায়গায় ঠিক সময় ভালোবাসার স্বীকারোক্তিতে কাবির সন্তুষ্ট হলো, ভীষণ রকম সন্তুষ্ট হলো। এদিকে কৃষাণের ভাবনা অন্য কিছু। সে জানে কাবির সৎ, চরিত্রবান, ভালো ছেলে, একটু ছন্নছাড়া বটে, কিন্তু খারাপ নয়, রোজগার করার মতো কাজও করে। খুব বেশি টাকা পয়সা নিয়ে মানুষ জাজ করা চিপ মেন্টালিটির লোক নয় কৃষাণ। তবু বনে সারা জীবনের প্রশ্ন। তাই এবার কাবিরকে বলল, প্রীতিশার সাথে তোমার আকাশ পাতাল তফাৎ, দুজনের জীবনধারাও সম্পূর্ণ অন্যরকম। তারপরও এসব কিভাবে সম্ভব হলো মাথায় আসছে না। আচ্ছা, এগুলো বাদ দিয়ে আপাতত প্রীতিশাকে নিয়ে ফিউচারে কী ভেবেছ বলো? কাবির স্পষ্ট স্বরে বলে দিল, কিছুই না, ও পড়াশোনা করতেছে, আমি কি ভাববো? বিয়ে শাদীর প্ল্যান করি নাই এখনও। হুট করে আপনি ধৈর্য ফেলাইছেন, এবারে আপনি সরাসরি বলেন আপত্তি আছে আমারে নিয়া? কৃষাণ খানিকটা চুপ করে থাকলো, তারপর শান্ত স্বরে বলল, আপত্তিকর কিছু বলার মতো পাচ্ছি না। কাবির কিছু বলল না, সে কৃষাণকে দেখছে, খানিকটা চিন্তিতই লাগছে। বোনের জীবনের প্রশ্ন বোঝে সে। কৃষাণ এবার কাবিরের দিকে তাকিয়ে বলল, ব্যাস এতটুকু ইনশিওর করে দিতে পারবে যে আমার বোনকে সারা জীবন ভালো রাখবে, খুশি রাখবে? কাবির কৃষাণের হাত দুটো ধরে ভরসা দিয়ে বলে, নিঃসন্দেহে। কৃষাণ এবার গভীর শ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে স্বস্তি নিয়ে বলল, ওকে, তাহলে বিয়ে করে ফেলো প্রীতিশাকে। কাবির আর প্রীতিশা একসাথে বিস্মিত হয়ে বলল, কি? কৃষাণ ভুরুকুঁচকে উত্তর দিল, কেন, বিয়েতে কি সমস্যা? হারাম রিলেশনে থেকে বিয়ে করা অনেক বেটার। কাবির চমকপ্রদ হাসি দিয়ে প্রীতিশার দিকে তাকালো। প্রীতিশা তো বড় বড় চোখে তাকিয়ে আছে। এদিকে কাবিরের বিয়েতে কোনো অভিযোগ নেই। সুযোগ পেলে না কেন করবে? এখন সহজভাবে সব হয়ে যাচ্ছে, প্রীতিশাকে সে পেয়ে যাচ্ছে। যদি আবার এই লোক বেঁকে বসে, রিক্সের কি দরকার? তাই কৃষাণকে বলল, আমি রাজি, সমস্যা নেই, শুধু কাজই ডাকেন আপনি, হে হে হে। কৃষাণ এদিকে অবাক হয়ে বলল, বিয়ে করতে বলেছে, কিন্তু এখনই না। কাবির ঠোঁট কামড়ে উত্তর দিল,
না না ভাইয়া, আপনি আমার চোখ খুলে দিছেন। আসলেই তো রিলেশনশিপ জিনিসটাই হারাম। এর থেকে বিয়ে করাই ভালো। তাইলে দেরি কিসের? শুভ কাজে দেরি করতে নাই। প্রীতিশা কাবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলল, কি বলছে এক্ষুনি মানে? কাবির স্থির কণ্ঠে বুঝিয়ে বলল, এখনই কি সমস্যা? হোক বিয়ে। তাছাড়া ভাইয়া ছাড়া তোমার পরিবার বলতে আছে বা কে? আমারও 2 ভাই বোন আছে, ওদের ডাকছি এখনই। বাকি নামমাত্র আত্মীয়দের খায়া লাভ নাই, সেই খাবারের বদনামই করব। এর থেকে ওই টাকা জমাই আমরা হানিমুনে যাবো, তাও লাভ। কৃষাণ বিস্মিত, প্রায় আশ্চর্যজনিত চোখে তাকে রইল কাবিরের এমন অযাচিত উদ্ভট কথা শুনে। প্রীতিশা তা খেয়াল করে কাবিরের বাহু চাপড়ে রেগে বিড়বিড় করে কাবিরকে বলল, কি বলছে সব? ভাইয়া আছে। কাবির বিনিময়ে হাসল ঠোঁট চেপে। সে কবেকার পরোয়া করেছে? এদিকে কৃষাণ ধীরে ধীরে মাথা নাড়ল দুপাশে। প্রসঙ্গ বদলে কাবিরের উদ্দেশ্যে বলল, একদিকে ঠিকই বলেছ, কে বা আছে আমাদের? আমি কাজীকে ফোন করছি, তুমি তোমার পরিবারকে খবর দাও। কৃষাণ ফোন নিয়ে ব্যস্ত ভঙ্গিতে চলে গেল কাজীকে কল করতে। অন্যদিকে কাবির প্রীতিশার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে ঠোঁট ছড়িয়ে হাসল। প্রীতিশা আচমকা ধাক্কা খেয়ে ভড়কালো, মনোযোগ ঘোরালো কাবিরের দিকে। কাবির প্রীতিশার নরম হাত দুটো ধরল আর তাকে রইল মেয়েটার দিকে। তা দেখে প্রীতিশা বলল, এইভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছো কি? কাবির নিজের বুকে প্রীতিশার হাত চেপে ধরে বলল, বুকে ব্যথা করতাছে রে প্রীতি। ইস, এত সুন্দর বউ হবো আমার। ইচ্ছা করতেছে চুম্মা খাইতে খাইতে শেষ কইরা দেই। প্রীতিশা লজ্জা পেল, সরল হাসল। কাবির এবার প্রীতিশার দিকে ঝুঁকে স্বস্তির শ্বাস ফেলে বলল, ফাইনালি লাল শাড়ি পরাইয়া, বউ নিমে উঠাইয়া, অ্যান্ড অবভিয়াসলি আমার বাইকে বসায়া। প্রীতিশা তস্ত্র পায়ে প্রিহার ঘরে ঢুকল। তখন ঘর জুড়ে একদম নিস্তব্ধতা, অন্ধকার। শুধু ড্রিম লাইটের মৃদু আলোয় দেখা গেল 2 ভাই বোন দুটো বালিশ জড়িয়ে গভীর ঘুমে ডুবে আছে। বাইরের পৃথিবীর কোনো কোলাহল তাদের ছুঁতেও পারেনি, অথচ এদিকে বাড়ির ভেতর দিয়ে ঝড় বয়ে গেছে। ঘটেছে কত ঘটনা, কত অপ্রত্যাশিত সিদ্ধান্ত, সেসব ঘুণাক্ষরও জানে না এরা। তাই দ্রুত পায়ে প্রীতিশা বিছানার কাছে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ল। প্রিহার বাহু ধরে ব্যস্ত কণ্ঠে ডাকল, প্রিহা, এই প্রিহা ওঠ, আর কত ঘুমাবি? হঠাৎ ডাকায় ঘুমের ঘোরে বিরক্ত হয়ে প্রিহা মুখে বালিশ চেপে ধরে। ভেবেছে তার মনি হয়তো মুভি দেখার জন্য ডেকেছে, কারণ মাঝে মাঝে কৃষাণের আড়ালে তারা রাত জেগে হরর মুভি দেখে। তাই প্রিহা বিড়বিড় করে ঘুমু ঘুমু গলায় বলে, ডিস্টার্ব করো না মনি, আজ মুভি দেখবো না, ঘুমাতে দাও। প্রীতিশা আবার ডাকলেও শুনল না প্রিহা, উল্টো পাল্টে শুয়ে পড়ল। তাই প্রীতিশা এবার ধৈর্য হারালো। একটানে প্রিহার মুখের উপর থেকে বালিশটা সরিয়ে দিয়ে বলল, আরে পাগল, মুভির জন্য ডাকছি না, আমার বিয়ে হবে একটু পর, ওঠ তাড়াতাড়ি, মিস করবি নাকি? কথাগুলো প্রিহার কানে পৌঁছালেও মন সায় দিল না। আধো ঘুমে সে হেসে উঠে বলল, কাবির আঙ্কেলের সাথে গল্প করতে করতে নিশ্চয়ই আবার বিয়ের স্বপ্ন দেখতেছো তুমি। এখন তো মাঝরাত, তুমিও ঘুমিয়ে যাও, গুড নাইট। এই বলে বড় একটা হাই তুলে আবার ঘুমিয়ে যেতে লাগে প্রিহা। এবারে প্রীতিশার কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল, স্বপ্ন না সত্যি আমার বিয়ে? আর এখন মাঝরাতে কে বলেছে তোকে মাত্র 10টা বাজে? অবেলায় ঘুমিয়ে দিনরাত গুলিয়ে ফেলেছিস নাকি? এই কথায় যেন হঠাৎ বজ্রপাত হলো। প্রিহা ধপ করে উঠে বসল, চোখে বিস্ময়ের ছায়া তার। আচমকা বিয়ের কথা শুনে কণ্ঠে অস্থিরতা জেঁকে বসে। চমকে বলে, এখন বিয়ে মানে? পাপা তো সন্ধ্যায় তোমাকে কিছু নিয়ে বকছিল, এরই মধ্যে হুট করে বিয়ে? প্রীতিশা সময় নষ্ট করলো না, তারও রেডি হতে হবে। কাজীকে অলরেডি ফোন করা শেষ কৃষাণের। কাবিরের বাড়ির লোকজনেরাও চলে আসবে, তাই তাড়াহুড়ো করে প্রীতিশা বলল, এত কথা বলার সময় নেই, আমি আমার ঘরে গিয়ে রেডি হচ্ছি। তুই প্রিভানকে জাগিয়ে সোজা ড্রয়িং রুমে আয়, আর নিজেও রেডি হয়ে আসিস, লোকজন আসবে। কথাগুলো বলে প্রীতিশা ঝড়ের বেগে বেরিয়ে গেল। প্রিহারও ঘরে তখনও বিস্ময়ের আবহ। প্রিহা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল বিছানায়। সে এখনো বুঝতে পারছে না এটা স্বপ্ন না বাস্তব। আসলে মনির আজ বিয়ে। তারপর ধীরে ধীরে বাস্তবতায় ফিরলে প্রিহা পাশ ফিরে ছোট ভাই প্রিভানকে ঝাঁকিয়ে ডাকতে লাগে। কিছুক্ষণ পর প্রিভান চোখ কসলাতে কসলাতে বলল, কিরে আপু, এখন ডাকছিস কেন? প্রিহা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হ, মনির বিয়ে আজ।
কথাটা কানে যেতেই প্রিভান বিস্ময়ে চমকে উঠল। এসব কি বলিস আপু? প্রিহা নিজেরও আর সময় নষ্ট করল না। আলমারি খুলে তাড়াহুড়ো করে নিজের আর ভাইয়ের জন্য পোশাক বের করতে করতে বলল, এত উত্তর দেওয়ার সময় নেই, আমি ওয়াশরুমে যাচ্ছি, তো এখানে চেঞ্জ করে নে। অবুজের মতো মাথা নাড়ল প্রিভান আর উঠে চোখ মুখ ধুয়ে পাঞ্জাবি পরতে লাগে। এখন প্রিভানের মাথায় ঘুরছে যে হচ্ছেটা কি বাড়িতে। কখনো পাপার বিয়ে ঠিক হচ্ছে, কখনো মনির বিয়ে দিয়ে দিচ্ছে। সব হঠাৎ হঠাৎ, মানে তারা কিছু জানতেই পারছে না, এ বাড়ির গুরুত্ব নেই তাদের। এদিকে প্রিহা হাতে করে কালো গাউন নিয়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তার মনেও তখনও প্রশ্ন যে কিভাবে কি হলো, একটু কি ঘুমিয়েছে অমনি নাকি বিয়ে? আশ্চর্য সব কাণ্ড কারখানা। প্রিশান নিজের ঘরের আলমারির ভেতর থেকে যত্নে রাখা কয়েকটা ব্যাগ বের করলো। মায়ের স্মৃতি আছে এখানে, শাড়ি, গহনা, এসব, যেগুলো সব প্রীতিশার প্রাপ্য। ব্যাগটি নিয়ে প্রিশান কিছুটা ধীর, কিছুটা ভারী পায়ে এগিয়ে গেল প্রীতিশার ঘরের দিকে। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, তা দেখে সে নক করতেই ভেতর থেকে দরজা খুলে দিল প্রীতিশা। ঘরে ঢুকেই প্রিশান দেখল প্রিহা ইতিমধ্যেই সেখানে প্রীতিশার পাশে দাঁড়িয়ে সব গোছাতে ব্যস্ত। ছোট্ট মুখে বিরক্তির ছাপ নিয়ে প্রিহা বাবাকে দেখে বলে উঠল, পাপা দেখো না, মনি তো সাজতেই চাইছে না, এভাবে কি বিয়ে হয় এত নর্মালভাবে? প্রিশান হালকা হেসে মেয়ের কথায় মাথা নেড়ে সায় দিল। তারপর প্রীতিশার দিকে তাকে মৃদুস্বরে বলল, এত তাড়াহুড়ো করছিস কেন? কাবরের বাড়ির লোকজন তো এখনো এসে পৌঁছায়নি, দেরি আছে। প্রীতিশা ঠোঁট বাঁকিয়ে বলল, আমার এত সাজগোজের দরকার নেই, হাত ভর্তি চুড়ি, একটু কাজল, কপালে টিকলি আর বিয়ের শাড়ি, এই তো হয়ে গেল না বিয়ের সাজ, আর কি চাই? প্রীতিশার সরল কথায় এক অদ্ভুত নিরাভরণ সৌন্দর্য লুকিয়ে আছে। সাধারণের মাঝে অসাধারণ সে। প্রিশান কিছুক্ষণ তাকে রইল বোনের দিকে। কত তাড়াতাড়ি বড় হয়ে গেল, বিয়ে আজ। তারপর ভাবনার মাঝে হঠাৎ কিছু মনে পড়ে গেল প্রিশানের। বলল, ও, যেটা বলতে এসেছিলাম কি? প্রীতিশা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। প্রিশান হাতে ধরা ব্যাগগুলি এগিয়ে দিল তার দিকে, ধীর গলায় বলল, এটা মায়ের বিয়ের শাড়ি। মা চেয়েছিল তোর বিয়েতে তুই এই শাড়িটাই পরিস, আর এই ব্যাগের ভেতরে মায়ের সব গহনাও আছে, এগুলো সবই তোর। কথাগুলো বলতে বলতে প্রিশান গলায় অদৃশ্য এক কাঁপন বয়ে যায়। আজ এই দিনে বাবা মায়ের থাকার কথা ছিল, কিন্তু ভাগ্যে নেই যে। প্রীতিশা ধীরে ধীরে ব্যাগগুলো হাতে নিল। এগুলো শুধু শাড়ি নয়, মায়ের স্মৃতি, ভালোবাসা আর অপূর্ণ ইচ্ছেগুলো প্রীতিশার হাতে আজ। বাবা মায়ের কথা ভীষণ মনে পড়ছে আজ। প্রিশান বোনের থমকে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলল, তোর জন্য তেমন কিছুই করতে পারিনি, আজ বিয়েটাও কেমন যেন হঠাৎ করে দিয়ে দিচ্ছি। সত্যি বলতে আমি নিজে বুঝতে পারছি না কি করছি, কি হচ্ছে, সব কিছু কেমন এলোমেলো লাগছে। কথাগুলো শেষ হতে না হতেই প্রীতি এসে এগিয়ে এসে তার ভাইকে জড়িয়ে ধরল। মাথা নাড়িয়ে শান্ত স্বরে বলল, এসব বলো না ভাইয়া, তুমি না থাকলে আমার কি হতো? আমার আর কে আছে? আর তাছাড়া আমি সরি, তোমাকে আমাদের সম্পর্কের বিষয়ে সব কিছু আগেই বলা উচিত ছিল, তাহলে আজ তোমাকে এত ডিসঅ্যাপয়েন্ট দেখতো না। আমি অনেক সরি। প্রিশান বোনের মাথায় হাত বুলিয়ে দিল। সেই স্পর্শে ছিল মায়া, দায়িত্ব আর আশ্বাস। বলল, একটু অবাক হয়েছিলাম, আনএক্সপেক্টেড ছিল সব, তাতে কি, তোর খুশিটাই আসল। তাছাড়া কাবির ভালো ছেলে আমি জানি, না হলে এমনি এমনি ওর হাতে তুলে দিচ্ছি নাকি নিজের বোনকে। প্রীতিশা মৃদু হাসল। এখন কিছুটা হালকা লাগছে তার। প্রীতিশা তবুও নিশ্চিত হতে বলল, তুমি রাগ করোনি তো ভাইয়া? প্রিশান নাতে মাথা নাড়ে। প্রীতিশা একেবারে নিশ্চিন্ত হলো এবার। তারপর প্রিশান মেয়ের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, ইউ আর লুকিং সো গর্জিয়াস প্রিন্সেস। আমার প্রিন্স কোথায়? ও তো ড্রয়িং রুমে পাপা। আচ্ছা, খুব বেশি লেট করো না প্রিন্সেস, তোমাদের মনিকে সাজিয়ে নিচে নিয়ে এসো। আর এদিকটা তুমি সামলাও, ঠিক আছে? আমাকে নিচে যেতে হবে। প্রিহা আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাথা নেড়ে বলল, ওকে পাপা, ডোন্ট ওয়ারি, তুমি যাও। এক ফাঁকে প্রিশান চট করে পাঞ্জাবি পরে নিয়েছে।
তার সঙ্গে আছে প্রিভানও। দুজনের ম্যাচ হয়েছে মেরুন রঙের কারণে। তবে প্রিভান অন্য দিনের মতো উৎসাহিত নয়। কয়েকদিন ধরে বেশ চুপচাপ সে, নিজের আপু ছাড়া কারোর সঙ্গে কথা বলছে না। প্রিশান লক্ষ্য করল আজ যে সে তার সাথেও কথা বলছে না। তাছাড়া প্রয়োজন ছাড়া এ সপ্তাহে তেমন কথা হয়নি তাদের। দূরে দূরে থাকছে ছেলেটা, তা ভালোভাবে বুঝতে পারছে প্রিশান। আসলে প্রিভান তার বাবার বিয়ের খবরে আপসেট। প্রিভান যখন বাচ্চাদের কাছে মত আনতে গিয়েছিল তখন প্রিহা সম্মতি দিল। প্রিভান চুপ ছিল, কারণ প্রিভান মানতে পারছে না, কিন্তু বাবার মুখের ওপর কিছু বলেও নি সে। এদিকে কায়রাব বাড়ির সবাইকে নিয়ে কাবিরের ফোন পেয়েই বেরিয়ে পড়েছে। অল্প সময়ের মধ্যেই তারা প্রিশানের বাড়িতে পৌঁছায়। প্রিশান তাদের যথেষ্ট আপ্যায়ন করেছে। কাবির আগের সেই সাধারণ শার্ট প্যান্ট পরেই বসে আছে। বিয়ের কোনো প্রস্তুতি নেই, যদিও কায়রাব একটা শেরওয়ানি এনেছিল, কিন্তু তেরাটা শুনল না। তার নাকি গা ম্যাচ ম্যাচ করে এসবে। কায়রা নিজেও জোর করলো কাবির আগের মতোই নির্লিপ্ত। কায়রাব হঠাৎ প্রশ্ন করল, আর কেউ ছিল না? প্রিশান স্যারের বোন? বিশ্বাসই হচ্ছে না। কাবির হেসে বলল, কাহিনী ওইটা না, আমি প্রিশান স্যারের বোনের লগে প্রেম করি নাই। যার লগে প্রেম করছি সেই প্রিশান স্যারের বোন। মানে চমলক্ষ ব্যাপার স্যাপার। কায়রাব হেসে ফেলল। সামনে কায়েসে অন্য সোফায় চুপচাপ বসে আছে কানের পাশে। তার পাশেই কায়রা বসে। আপাতত এখানে প্রিশান স্যার নেই দেখে কায়রা পাশ থেকে বলল, কিভাবে কি করলে ভাইজান? এত সহজে প্রিশান স্যার রাজি হয়ে গেল তোমাদের বিয়েতে? কোনো ঝামেলা হলো না? কাবির বাঁকা হেসে বলল, তোর ভাই কি চিজ ভুলে গেছস? কায়রা শুধু মাথা নাড়ল আর শব্দ ছাড়া হাততালি দিয়ে ভাইয়ের বাহবা দিল। আসলেই মারাত্মক কাজ করে ফেলেছে তার ভাইজান। এবার কাবির কায়েসের দিকে তাকালো এক পলক। একটা লাল রঙের কাঞ্চিপুরম শাড়ি পরেছে সে, আর বরাবরের মতো চুল খোপা করে। তা দেখে কাবির মৃদু হেসে বলল, বা ভাবি, আজকে আপনার খুব সুন্দর লাগতেছে। কায়েসি ছোট করে উত্তর দিল, থ্যাংক ইউ। কাবির এমনিতে কাজ পাচ্ছে না, বসে বসে বোর হচ্ছিল। আবার কায়েসিও চুপচাপ, তাই কায়েসিকে জ্বালানোর উদ্দেশ্যে বলল, কিন্তু আমার বিয়েতে আপনার সাজগোজ কম হইয়া গেছে, আরও সাজা লাগছিল। আফটার অল আপনার ওয়ান অ্যান্ড অনলি দেবরের বিয়ে। কায়েসি মৃদু হেসে বলল, তোমার ভাবির ন্যাচারাল বিউটি আছে, ভুলে গেছো নাকি? ন্যাচারাল বিউটি ওমেনদের আলাদা করে সাজতে হয় না। বাহ, রূপ নিয়ে অহংকার করলেন নাকি? অহংকার করা কিন্তু ভালো না। তুমিও তো কম করো না, সব সময় স্টাইল মেরে কপালে চশমা তুলে ঘুরতে থাকো। আর মেয়েরা নাকি ঠাস ঠাস করে তোমাকে দেখে পিছলে পড়ে। বলো না এসব। এইটুকু বলে থামলো কায়েসি। এরপর কায়েসি কিছু বলল না আর। কাবির নিচের ঠোঁট বাঁকিয়ে হাসলো শুধু, সে আর পেছনে লাগলো না। কায়রাব এবার পাশ কাবিরের কাঁধে হাত রেখে বলল, আমি খেয়াল করে দেখেছি, যখনই তোরা দেবর ভাবি একসাথে হোস, খোঁচাখুচি করিস কেন ভাই? 2 মিনিট ভালো করে কথা বলতে পারিস না? কায়রা পাশ থেকে বেশ গুরুতর ভঙ্গিতে বলল, ঠিক বলেছে ভাইজান, আমিও খেয়াল করেছি। কাবির বাঁকা হাসল। ভাবিরে ভালো লাগে জ্বালাইতে বোঝো না? একটা মাত্র ভাবি আমার, আর কাল পেছনে লাগমো, আসেই কে আর? কায়রাব আর কায়রা দুজনে হাসলো এসব শুনে। এদিকে কায়েসি বিড়বিড় করে কাবিরকে শখানে গালি দিল। ভাবলো সবসময় জ্বালায় এই ছেলেটা, জীবনে ভালো হবে না এর কাছে মেয়ে দিল কোন দুঃখে কে জানে। বদমাস বেয়ারা একটা। হঠাৎ করে কাবির সামনে থেকে এক গ্লাস জল খাওয়ার পর বিষম খেয়ে কায়েসিকে বলল, কি ভাবি, গালি দেন নাকি? নইলে বিষম খেলাম কেন? কায়েসি বড় বড় চোখে তাকালে কাবির চুপ হয়ে যায়। তবে কায়রা জোরে হেসে ফেলে। এরই মধ্যে প্রিশান এসে পড়ে তার পাশে কাজী সাহেবকে নিয়ে। প্রীতিশাকে নিচে এনে কাবিরের পাশে বসানো হয়েছে। প্রীতিশা তার মায়ের সে লাল বেনারসি শাড়িটাই পরেছে। প্রসাধনী স্যারে বড্ড আদুরে লাগছে আজ তাকে। কাবির নিজের বউকে দেখে নির্লিপ্ত ছিল, কারণ সে সব প্রশংসা তুলে রেখেছে পরে করার জন্য। প্রীতিশা নিজে অবাক হয়েছে কাবিরের মুখ থেকে কিছু না শুনে। তবে প্রীতিশা আশা করেছিল কিছু বলবে, তাই মন খারাপ করে মাথায় নিচু করে রইল সে। এদিকে কাবিরের মাথায় চলছে অন্য কিছু। আপাতত এসবের মুডে নেই সে। কাজী সাহেব এসে শান্ত গলায় বিয়ে পড়াতে শুরু করলেন। ঘরের ভেতর এক ধরনের পবিত্র আবহ ছড়িয়ে পড়ল। শব্দগুলো শুধু উচ্চারণ নয়, দুটি জীবনের বন্ধনে জড়িয়ে যাওয়া সাক্ষী। নিজামুদ্দিনও উপস্থিত ছিলেন।
সব কিছু গভীর মনোযোগে দেখছিলেন। বিয়ে পড়ানো শেষ হলে উপস্থিত সবাই নবদম্পতির জন্য হাত তুলে দোয়া করল। মুহূর্তটা ছিল শান্ত, গম্ভীর আর সকলের আশীর্বাদে ভরা। কাজী সাহেব উঠে বিদায় নিতে উদ্যত হতেই হঠাৎ কাবির তার এক অপ্রত্যাশিত চাল চালল। কাজী সাহেবকে আটকে বলল, কই যান কাজী আঙ্কেল, বসেন বসেন, আপনারা আবার লাগবো। কাজী সাহেব থমকে গেলেন। কাবিরকে তিনি ভালো করেই চেনেন এলাকার ছেলে হিসেবে। ছেলেটার মাথায় কি ঘটছে তা বোঝা যায়। আশ্চর্যজনকভাবে কায়রাফের বিয়ে তো তিনিই দিয়েছিলেন। কায়রাফকে দেখে চিনতে পেরেছেন। সেই বিয়েটা কি ভয়াবহই না ছিল। তবে একটা জিনিস দেখে কাজী সাহেব স্বস্তি পেয়েছেন যে কায়রাফ বউবাচ্চা নিয়ে সুখে আছে। এদিকে কাবিরের কথায় কাজী একটু ভড়কে গিয়েই বললেন, আমার কাজ তো শেষ বাবা, আবার কি? কাবির ঠোঁটে হালকা হাসি টেনে বলল, আর একটা বিয়ে পড়ানো লাগবো আপনার। কায়রার ভুরু কুঁচকো তাকালো কাবিরের দিকে। কায়রাফ, কি বলছিস এসব? আবার কার বিয়ে? কাবির এবার স্পষ্ট দৃঢ় কণ্ঠে বলল, আমাদের বোনের বিয়ে কৃষাণ ভাইয়ের সাথে আজই হোক। পাশ থেকে প্রীতিশা চমকে উঠল। কৃষাণ চমকায়নি, শুধু ভুরু কুঁচকে ফেলে। এখন আবার এগুলো কি বলছে কাবির? তার চোখে বিস্ময়ের ছায়া। প্রীতিশা কাবিরকে বলল, মানে? কাবির, কি বলছো তুমি? কাশিও দ্বিধা ভরা গলায় বলল, এভাবে হুটহাট বিয়ে করতে হবে কেন? সময় তো আর চলে যায়নি। কাবির মৃদু গলায় বলল, আমাদের বংশে স্বাভাবিক বিয়ে হয় না। আপনার হয় নাই, আমারও হয় নাই। বোনের বিয়েটা স্বাভাবিকভাবে হব, এই বিষয়টা মানতাছি না। যদিও লজিকলেস কথা কইলাম। কাশি চুপ করে রইল। প্রীতিশা অবাক হয়ে বলল, আসলে লজিকলেস কথা? কাবির বলল, আমি বুঝি না, বিয়ের কথা শুনলে সবাই এমন চমকায় কেন? এটা তো নর্মাল একটা বিষয়। কায়রাফ খানিকটা রেগেই বলল, নর্মাল বিষয়টা নর্মাল থাকতে দিচ্ছিস কোথায়? এরপর কাবির দীর্ঘশ্বাস ফেলে কৃষাণের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ভাইয়া, এখন সিরিয়াসভাবে কিছু কথা বলি শোনেন। আপনার কি খুব জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান করার প্ল্যান আছে? তা থাকলে আলাদা কথা, আর না থাকলে আমার মনে হয় আজকেই হয়ে যাক বিয়েটা। 7 দিনের বেশি হয়ে গেছে বিয়ে ঠিক হয়েছে। অযথা ভাবাভাবি কইরা দেরি করতেছি কি দরকার? অবশ্য আমি শুধু বললাম, আপনাদের সমস্যা হলে হবে না। এবার চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। প্রিহা আর প্রিভান কৃষাণের পাশেই ছিল। কৃষাণ হাত আড়াআড়িভাবে বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়েছিল নীরবে। এসব কথা হতেই হঠাৎ পাশ থেকে প্রিভান হনহনিয়ে চলে গেল উপরে সিঁড়িবে। কৃষাণ তা দেখে প্রিহাকে ইশারা করল। প্রিহাও ভাইয়ের পেছন পেছন চলে যায়। এদিকে সবাই নিজের ভেতরে কিছু হিসাব করছে। কাবির এবার কায়রাফের দিকে তাকিয়ে বলল, ভাইজান, আপনার আপত্তি থাকলে বলো। কায়রাফ চুপ করে আছে। বাচ্চাকে কোলে নিয়ে এইমাত্র ঘুমিয়ে পড়েছে সে। চাচার বিয়ে পুরোটা দেখতে পারেনি। কাবিরের কথায় কায়রাফের অবশ্যই আপত্তি আছে, কারণ বোনের বিয়ে সেভাবে দিতে চায় না, বড় করে দিবে। কিন্তু কাবিরকে দ্বিমত করলে কাবির নিশ্চিত বলে উঠবে কায়রা তার নিজের বোন বলে বেশি অধিকার দেখাচ্ছে। তাই কাবিরের কথা মেনে কায়রাফ মাথা নাড়িয়ে বোঝায় তার আপত্তি নেই। কায়রা একটু তাচ্ছিলের হাসি হেসে বলল, বললেই হলো নাকি? ভাইজান, কাবির কাজ ঝাঁকিয়ে সহজ গলায় বলল, তুই অলমোস্ট বিয়ের ড্রেসে আসিস, আর ভাইয়া পাঞ্জাবি পরে আছে, কাজী আঙ্কেলও আছে, তাহলে প্রবলেমটা কোথায়? নিজামুদ্দিন শাহজানি বললেন, কাবির কথাটা খারাপ বলেনি। কাবির ঠোঁট গোল করে শ্বাস ফেলল। যাক, কেউ তো বুঝলো। প্রীতিশা এদিকে নির্লিপ্ত, কিন্তু কায়রা বুঝতে পারছে না তার ভাইজানের পাগলামির মানে। তাই সে বলল, ভাইজান, মাথা ঠিক আছে তোমার? কায়রা তড়িঘড়ি করে বলল কথাটা। তার ছোট ভাইজানের সাথে তাল মেলালে তো চলবে না। উল্টাপাল্টা বকছে কি থেকে কি। এভাবে কি করে সম্ভব? সময় তো চলে যাচ্ছে না। তাছাড়া এভাবে প্রিপারেশন ছাড়া বললেই হলো নাকি? কদিন আগে ভালোই সব ঠিকঠাক হলো। এদিকে এসব শুনে কৃষাণ স্যার না রেগে যায়, সেই ভয় পাচ্ছে কায়রা। এইভাবে কায়রা দ্বিমত করে কিছু বলতেই যাবে, তার আগে কৃষাণ সবাইকে অবাক করে গম্ভীর স্বরে বলেই দিল, আই সি নো রিজন টু অবজেক্ট। আগে হোক বা পরে কি আসা যায়? আফটার অল উই আর অল হিয়ার টুডে, সো ইটস নো বদার টু মি। আমি রাজি। কায়রা তড়িৎ বেগে ঘুরে তাকালো কৃষাণের দিকে। তার অবিশ্বাস্য চোখ বড় বড় আকার ধারণ করেছে। বাকি সকলে বিস্মিত বিমূঢ়, শুধু কাবিরের ঠোঁটে হাসি বিরাজমান।
এদিকে কায়রা মাথা নেড়ে বলল, স্যার, আপনার প্রেশারাইজ হয়ে কোনো ডিসিশন নেওয়ার প্রয়োজন নেই, ভাইজান। তো কৃষাণ কায়রাকে থামিয়ে দিয়ে দৃঢ় গলায় বলল, আমাকে প্রেশারাইজ করে সিদ্ধান্ত নেওয়া হবে এমন দম কারো হয়নি। আমার আপত্তি নেই, সেটাই বললাম। তোমার আপত্তি আছে? কায়রা উত্তর দেয় না। সে তো কৃষাণের জন্য আপত্তি করতে যাচ্ছিল, সে রাজি থাকলে তার পক্ষ থেকে আপত্তির প্রশ্নই আসে না। কায়রা নীরবতাকেই বাকিরা সম্মতির লক্ষণ ধরে নেয়। এদিকে কাবির কাজীকে চিনে ফেলে, তাই তাড়াহুড়ো করে বলে, এই কাজী আঙ্কেল, বিয়ে পড়ান শীঘ্রই। আপনি তো আমার বড় ভাইজানেরও বিয়ে দিছিলেন, যে কাম করছিলেন ভুলব না জীবনে। এবার আমাদের বোনের বিয়েও আপনি পড়াবেন ফাইনাল। খান ভিলায় ফিরতে ফিরতে রাত একটু বেশি হয়ে যায় কায়রাবদের। আধা ঘন্টা আগেই তারা পৌঁছেছে বাড়িতে। তবে আজ কায়রাবের মুখটা গম্ভীর। সারাটা পথ সে নির্লিপ্তভাবে শুধু গাড়ি ড্রাইভ করেছে, একটা কথা বলেনি। সে নীরবতার ভেতরেই তার অস্থিরতা, ক্ষোভ আর অপার দুশ্চিন্তা একসাথে গুমড়ে উঠেছে বোনটার জন্য। কায়রাবের মাথা গরম হয়ে আছে এই ভেবে হুট করে বোনটার বিয়ে হয়ে যাওয়া। ভেতরে ভেতরে ফুঁসছে সে, কিন্তু কিছু বলছে না। কাশি অনেকক্ষণ ধরে কায়রাবকে লক্ষ্য করেছে। ঘরে ফিরে পোশাক বদলে কায়রাব এখন সোফায় বসে আছে, ফোন কানে নিয়ে জরুরি কলে ব্যস্ত সে। এদিকে কাশি নিজের মতো ব্যস্ত ছেলেকে নিয়ে কানকে পোশাক বদলে বিছানায় শুয়ে দিয়েছে সে। আজ ছেলেটা ঠিকমতো খায়ওনি, পড়েওনি। ওই বাড়িতে সামান্য মিষ্টি খেয়ে ঘুমিয়ে পড়েছে। মায়ের মন তো মানে না, তাই কাশি রান্নাঘরে গিয়ে দুধ গরম করে ফিডারে ভরে আনে। ঘরে ফিরে দেখে কান ঘুমের মাঝে নিঃশ্বাস ফেলছে ধীরে ধীরে। ঘুমটা গভীর বোঝা যাচ্ছে, এখন জাগানো যাবে না। তাই কাশি আলতো করে তাকে শোয়ানো অবস্থাতেই খাওয়াতে শুরু করে। আশ্চর্যভাবে বাচ্চাটা আদৌ ঘুমেই ঢকঢক করে পুরো দুধ খেয়ে নেয়। এই ছোট্ট তৃপ্তিটুকু দেখে কাশির ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। ফিডারটা রেখে এসে কাশি ধীর ভঙ্গিতে বসে কায়রাবের পাশে। নীরবতা প্রথমে ভাঙে সেই। কাশি বলল, হুট করে এভাবে কায়রার বিয়ে হয়ে যাওয়াটা আপনার ভালো লাগেনি, তাই না? কায়রা পাশ ফিরে একটু তাকায়, ভারী কণ্ঠে বলে, অবশ্যই না। কাবির এটা কী করলো? আমাদের বোন তো আর পালিয়ে যাচ্ছিল না, এত তাড়াহুড়োর কী দরকার ছিল? কাশি ভুরু কুঁচকে তাকায়, তার স্বভাবসিদ্ধ সরলতায় প্রশ্ন করে, তাহলে কাবির যখন আপনাকে জিজ্ঞেস করলো তখন আপত্তি করলেন না কেন? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কায়রাবের বুক থেকে। তাহলে ও বলতো আমি বেশি অধিকার খাটাচ্ছি বোনের ওপর। কাশি চুপ করে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই সম্পর্কের জটিল হিসাব সে জানে না, জানতে চায়নি কখনো, তবু ধীরে বলল, কায়রা তো আপনাদের দুজনেরই বোন, ওর ওপর আপনাদের দুজনের সমান অধিকার আছে। অধিকার কম বেশির কাহিনী তো আমি জানি না, এতটুকু বলবো আপনি ভুলে যান এসব। কায়রার যখন বিয়ে হয়ে গেছে এখন আর কি বলার, এবার ভালোই ভালোই সংসার করুক মেয়েটা। কায়রা হাত মুঠো করে ফেলে, চোখে দুশ্চিন্তার ছায়া গাঢ় হয় বোনের জন্য। সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কৃষাণ স্যারের অত বড় মেয়ে আর ছেলেটার বিহেভিয়ার অদ্ভুত লাগলো। কায়রা কিভাবে সব সামলাবে? এসব ভেবে ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কাশি আলতো করে তার হাত ধরে। সে শান্তভাবে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, আমাদের কায়রা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, ও পারবে সব সামলাতে। কায়রাব মাথা নাড়ায় আলতোভাবে, কিন্তু দুশ্চিন্তা পুরো কাটে না তার। হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামে কাশির হাতের ওপর। তারপর ধীরে ধীরে মাথা তুলে কাশির চোখে চোখ রাখে সে। কিছুক্ষণ কায়রাব এভাবে তাকিয়ে থাকে অপলক। অপ্রস্তুত হয়ে কাশি চোখ সরিয়ে ফেলে। এদিক সেদিক চোখ পিটপিট করে কাশি বলে, এভাবে আমাকে দেখছেন কেন? কায়রাবের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে, এখন কি বউকে দেখতেও পারবো না? কাশির মুখেও হাসি ছড়িয়ে পড়ে, ছোট ছোট চোখে বলে, এই তো আবার নিজের ফর্মে ফিরছেন, ভালো লাগছে, আপসেট মানায় না আপনাকে। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের নাম মালি চাচার। কায়রাব উঠে দাঁড়িয়ে কাশিকে বলল, তুমি গিয়ে শো, আমি কথা বলে আসছি। কাশি মাথা নাড়ালে কায়রাব কল রিসিভ করে বারান্দার দিকে এগোয়। কানে ফোন রেখে বলে, হ্যাঁ বলুন চাচা, ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছেন? এদিকে কাশি এসে বিছানায় বসে কানের পাশে চুল বেনি করা শেষে বালিশটা ঠিক করে শুয়ে পড়তেই যাবে, তখন হঠাৎই বুকের ভেতরটা কেমন উল্টে ওঠে। গা গুলিয়ে ওঠার তীব্রতায় সে তড়িঘড়ি উঠে ওয়াশরুমে ছুটে যায়। প্রায় দৌড়ে বেসিনের সামনে দাঁড়িয়ে গল গল করে বমি করে ফেলে। কপালে বিন্দু বিন্দু ঘাম
ভিজে যায়, শ্বাস নিতে সামান্য কষ্ট হয়। কিছুক্ষণ কল ছেড়ে দিয়ে নিজেকে ধাতস্থ করে উপরে মুখ তুলে জোরে জোরে শ্বাস নেয় সে। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে আয়নায় নিজের দিকে তাকায়। কেমন যেন অস্থির লাগছে তার, ভেতরে কোনো অজানা আশঙ্কা ধীরে ধীরে শিকড় গাচ্ছে। তখন ঘর থেকে কায়রাফের ডাক আসে, কায়সি, ওয়াশরুমে তুমি? কায়সি দ্রুত নিজেকে সামলে নেয়, চোখ মুখ আঁচল দিয়ে মুছে ট্যাপ বন্ধ করে বলে, হ্যাঁ আসছি। ঘরে ফিরে দেখে কায়রাপ কানের পাশে শুয়ে পড়েছে। কায়রাপ তাকে দেখে স্বাভাবিক গলায় বলে, ঘুমাবে না, এসো। কায়সি ছোট্ট করে জবাব দেয়, হুম। রাত তখন 11টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুম ভরে উঠেছে হাসি ঠাট্টার উচ্ছ্বাসের মশগুলে। কায়রা, প্রিহা আর নিজামুদ্দিন গোল হয়ে বসেছে। তাদের হাসির শব্দ দেয়াল পেরিয়ে ঘরের প্রতিটি কোণায় উপচে পড়ছে। নিজামুদ্দিনের বেশ পছন্দ হয়েছে মেয়েটাকে। সে কি আড্ডা দুজনের, প্রিহা তো আছেই। কায়রাও বাবার মতো এমন লোককে পেয়ে খুশি। অথচ এই হাসি খুশির প্রতিধ্বনি কারো কাছে অসহ্য হয়ে উঠেছে ক্রমেই। নিজের ঘরে বিছানায় শুয়ে প্রিভান মাথার উপর বালিশ চেপে ধরে রেখেছে। শব্দগুলোকে থামাতে নয়, নিজের ভেতরের অস্থিরতাকে দমন করতে। তার ঘর অন্ধকার, তার মনটাও তেমনি নিভু নিভু। ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢোকে প্রিশান। আলো জ্বালাতেই প্রিভানের বিরক্ত স্বর ফেটে পড়ে, কি সমস্যা লাইটকে? কিন্তু বাবাকে দেখে বাকিটুকু আর উচ্চারিত হয় না। শব্দগুলো গলায় গিয়ে থেমে যায়, ঠিক যেমন অনেক অপ্রকাশিত অভিমান থেমে থাকে মানুষের ভেতরে। প্রিশান এগিয়ে এসে বিছানায় বসে পড়ে। প্রিভান পাপাকে দেখে বলে, প্লিজ পাপা, আই নিড স্লিপ, কাল আমার ম্যাথ টেস্ট আছে। প্রিশান ছেলের এড়িয়ে যাওয়া স্পষ্ট বুঝতে পারে, তাই মৃদু দৃঢ় কণ্ঠে বলে, বাহানা দিচ্ছ নাকি আমার সাথে কথা বলতে চাইছ না? প্রিভান তখনও চোখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে, তবে চোখ সরিয়ে রাখতে চাইলেও পারে না। বাবার কণ্ঠে এমন এক টান যা উপেক্ষা করা কঠিন। প্রিশান বলে ওঠে, তাকাও আমার দিকে। প্রিভান তবুও তাকায় না। প্রিশান আবার বলে, যা বলার আমার দিকে তাকিয়ে বলো, না বললে পাপা বুঝবো কিভাবে? এভাবে ইগনোর করে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। কষ্ট শব্দ শুনে প্রিভান তাচ্ছিল্য হাসে, তাই স্পষ্ট দেখতে পায় প্রিশান। অবাক হয় না সে। এরপর প্রিভান তাকায় তার বাবার চোখে, তার ঠোঁটে মেখে হাসি লেগে। প্রিশানকে উপেক্ষা করে সে বলে, আমার কি বলার থাকতে পারে, আমি তো ছোট মানুষ। এনিওয়ে প্লিজ পাপা, আমরা কাল কথা বলি। এই বলে প্রিভান আবার শুয়ে পড়ে। কথাগুলো যতটা সহজ, তার ভেতরের ভার ততটাই গভীর। প্রিশান আর কিছু বলল না, শুধু মাথা নেড়ে আলো নিভিয়ে বেরিয়ে যায়। সব বুঝেও না বোঝার ভান করল, হয়তো সময়ের হাতে ছেড়ে দিল সব কিছু। হাঁটতে হাঁটতে ড্রয়িং রুমে ফিরে এসে প্রিশান প্রিহাকে নরম স্বরে বলল, রুমে যাও প্রিন্সেস, কাল স্কুল আছে, লেট করো না। প্রিহা উঠে দাঁড়ায়, তারও ঘুম ঘুম ভাব এসে গেছে, তাই পাপার কথায় সম্মতি দিয়ে বলল, যাচ্ছি, গুড নাইট পাপা। গুড নাইট আন্টি। কারা মৃদু হেসে উত্তর দেয়। প্রিহা চলে যেতে প্রিশান ভারী গলায় বলে, আমি রুমে যাচ্ছি, বাবা আপনিও শুয়ে পড়ুন, রাত হয়েছে, ঘুমানোর আগে যেসব মেডিসিন আছে ওগুলো মনে করে নেবেন। নিজামুদ্দিন হালকা হাসেন, তা না হয় যাচ্ছি, কিন্তু তুমি একা ঘরে যাচ্ছ কেন? মেয়েটাকে নিয়ে যাও, বেচারি কি সারা রাত এখানে বসে থাকবে নাকি? এই কথাটুকুই কারার বুকের ধুকপুকানি বাড়তে যথেষ্ট। সে ইতস্তত করে, শব্দ খুঁজে পায় না, মনে মনে নিজেকে শাসায় সে। বিয়ের জন্য তেড়িবেড়ি করেছ এতদিন, নাও বোঝো ঠেলা। এমন উল্টাপাল্টা ভাবনার মাঝেই প্রিশানের গম্ভীর ডাক আসে, তোমাকে রুমে আসার জন্য ইনভাইট করতে হবে নাকি? এসো। কথায় আদেশ থাকলেও তাতে অদ্ভুত এক নিরাবেগতা। কারা দ্রুত উঠে দাঁড়ায়, তারপর প্রিশানের পিছু পিছু হাঁটে। মনে মনে ভাবে, নতুন বউয়ের সাথে এভাবে কেউ কথা বলে? এখন কি রোজ বকাঝকা শুনতে হবে নাকি? অবশ্য কি করার, নিজেই এই পথ বেছে নিয়েছে। এটাই কি তার নতুন জীবন? নতুন সম্পর্কের শুরুটা কি এমনই শুষ্ক হয়? হাহুতাশ করতে করতে প্রথমবার স্বামী নামক মানুষটার ঘরে পা রাখে কায়রা। ঘরে ঢুকে প্রিশান দেখিয়ে দেয় ডিভানের ওপর ট্রলি ব্যাগগুলো, বলল, ব্যাগগুলো তোমার বাড়ি থেকে এসেছে, নিয়ে নাও। কায়রা মাথা নাড়ে আর ধীর গলায় বলে, হ্যাঁ মালি চাচা এনেছে, সম্ভবত আমার জামা কাপড় আছে এতে।
যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে কায়রা। ব্যাগ খুলে কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে যায়। খানিক পর ফিরে আসে সাদা 3 পিস পরে। তখন প্রিশান নির্লিপ্তভাবে ডিভানের একপাশে বসে। পুরোপুরি ভাবলেশীন ভাব তার। প্রিশানকে এক পলক চোরা চোখে দেখে নেয় সে। কায়রার এদিকে ঘুম পাচ্ছে, তাই দ্বিধাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বলছি যে আমি কোথায় ঘুমাবো? প্রিশান চোখ তুলে তাকে ভুরুকুচকে বলে, এত বড় বেড দেখতে পাচ্ছ না? কথাটা শুনে কায়রার বুক ধক করে ওঠে। প্রত্যাশা আর অপ্রত্যাশার মাঝখানে দুলতে থাকে সে। আশা করেনি প্রিশান থেকে বিছানায় ঘুমাতে দেবে, তাই কায়রা প্রত্যুত্তর না করে গুটি গুটি পায়ে বিছানায় বসে যায়। কৃত্রিম পায়ের লক সিস্টেম খুলে পাশে রাখে। তারপর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ে আস্তে ধীরে। ওপাশে প্রিশান সবকিছু লক্ষ্য করে নীরবে, গভীরভাবে। কায়রা মাথা তুলে জিজ্ঞেস করে, আপনি ঘুমাবেন না? প্রিশান উঠে দাঁড়িয়ে ভারী গলায় বলল, আমার লেট হবে, তুমি ঘুমাও। তারপর সেলফ থেকে 2টো বই হাতে নিয়ে ঘরের আলো নিভিয়ে বারান্দায় চলে যায় সে। সেখানে গিয়ে রকিং চেয়ারে বসে পড়ে প্রিশান। ঘরটা আবার অন্ধকারে ডুবে যায়। শুধু বাইরের আলো আসছে বিধায় কায়রা দেখতে পায়। কায়রা বারান্দার দিকে তাকিয়ে থাকে। তার চোখে প্রশ্ন, মনে অনিশ্চয়তা। এই মানুষটা ঠিক কেমন বোঝে না কায়রা। দূর থেকেও যেন খুব কাছে, আবার কাছে থেকেও আছে না দূরত্বে দাঁড়িয়ে। কায়রা জানে এই সম্পর্ক খুব সহজেই স্বাভাবিক হবে না, সময় লাগবে, অপেক্ষা করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তা কায়রার ধৈর্য, সেটা যথেষ্ট তার আছে। হঠাৎই এই ঠান্ডা আবহাওয়া আর বাইরে বসে থাকার চিন্তা হয় প্রিশানের জন্য। পরক্ষণে ভাবতে থাকে জীবনকে অদ্ভুত। কালকেও প্রিশানের সাথে কায়রার কোনো সম্পর্ক ছিল না, আর আজ সে প্রিশানের ঘরে স্ত্রী হিসেবে তারই বিছানায় রয়েছে অধিকারের সাথে। ভাবনা শেষে স্থিত হয়ে শুয়ে বুকের ওপর 2 হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে সে। ঘুম আসে না তারও। রাতটা নির্ঘুম কাটে 2 প্রান্তে থাকা দুজনেরই। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আর 2-1 পর্ব হবে, তারপর নতুন গল্প আসবে। আসসালামু আলাইকুম।